বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা মহাকর্ষ বল সংক্রান্ত যে সমস্যাগুলো হতে পারে সেগুলো দেখব। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইখানে একটা ভর আছে m1 কণা আছে, এইখানে একটা কণা আছে এটা হচ্ছে m2, এইখানে একটা কণা আছে এটা হচ্ছে m3। এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে a, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2a। a ইজিক্যাল টু দেওয়া আছে 2 সেন্টিমিটার, m1 6 কেজি, m2 m3 is equal to 4 কেজি। এই এখন এটা হচ্ছে আমার ম্যাথ। এখন বলছে যে m1 কণার ওপর m2 কণা এবং m3 কণা যে মহাকর্ষ বল প্রয়োগ করবে তার লব্ধি নির্ণয় করো। ক্লিয়ার? তার মানে m1 কণার ওপর m2 এবং m3 কণা কর্তৃক প্রযুক্ত লব্ধি মহাকর্ষ বল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে m2 কণা m1 এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন হচ্ছে এইদিকে, ঠিক আছে? সেটা কত? F12, অর্থাৎ অনের ওপর 2 যে ফোর্স অ্যাপ্লাই করবে ইজ ইকাল টু কত? G m1 এর ভর কত? 6 কেজি, 6 ইন্টু m2 এর ভর কত কেজি? 4 কেজি। তাহলে ডিভাইড বাই দূরত্ব হচ্ছে 4a, তার মানে 2a আর কি, তার মানে 4a স্কোয়ার, তার মানে 4 6 24 g ডিভাইড বাই কত? 4a স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার m1 এর ওপর m3 যে বল প্রয়োগ করবে তার ডিরেকশন হচ্ছে এদিকে, আমরা এদিকে লিখলাম। এটা হচ্ছে F13, অর্থাৎ 1 এর ওপরে 3 যে বল প্রয়োগ করবে ইজ ইকুয়াল টু g ইন্টু কত হবে? দেখো m2 এবং m3 ভর কিন্তু 4 কেজি, হ্যাঁ, তার মানে এখানেও 4 6 কত হবে? 24, যেটা আর কি আগে হয়েছিল, ডিভাইড বাই এখন হচ্ছে a, তার মানে a স্কোয়ার, তার মানে 24g ডিভাইড বাই a স্কোয়ার। তো আমরা এটাকে যদি f ধরি ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে কত? f ভাগ কত? 4। ক্লিয়ার? এখন m1 কণার উপরে যে ফোর্সটা কাজ করবে, লব্ধি ফোর্স, সেটা হচ্ছে এই ফোর্স, আর এই ফোর্সের কি লব্ধি। তা আমরা লব্ধি কীভাবে বের করতে পারি? আমরা দেখো, আমরা ভেক্টর উপাংশের মাধ্যমে ভেক্টরের যোগ করতে পারি, আবার আমরা হচ্ছে তোমার সামান্তরিকের সূত্রের ব্যবহার করেও ভেক্টরের যোগ করতে পারি, আবার আমরা জ্যামিতিকভাবে ভেক্টরের যোগ করতে পারি। তার মানে আমরা অনেকগুলো প্রসেসে ভেক্টরের যোগগুলো করতে পারি, আর এগুলো আলোচনা হয়েছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ভেক্টরে। কারোর যদি সমস্যা থাকে যে ভেক্টরের যোগ আমি দেখব, সে ভেক্টরের চ্যাপ্টারে গিয়ে সেই ভেক্টরের যোগের লেকচারটা দেখে আসতে পারো, ঠিক আছে? তো এখন এখানে আমি কোন প্রসেসে লব্ধি বল বের করব? যদি লব্ধি বলের কথা আমরা ধরে নিই যে লব্ধি বল হচ্ছে এফ নিট ইজ ইকাল টু কত? F13 প্লাস F1 কত? 2 অনের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে, আর 3 অনের ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে। ডিয়ার স্টুডেন্ট, এই রেজাল্টটা আমরা তিনভাবে বের করতে পারি বললাম ন্যাচারালি। সেটা হচ্ছে উপাংশের মাধ্যমে, ভেক্টর কি বলে তোমার জ্যামিতিকভাবে ভেক্টরের যোগের মাধ্যমে, তারপরে তোমার হচ্ছে সামান্তরিক সূত্রের মাধ্যমে। তো আমি কোন প্রসেসে অ্যাপ্লাই করব? আমি যে প্রসেস অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যেটাতে সহজ হবে, যেটাতে কী হবে? সহজ হবে। দেখো, দুইটা যেহেতু ফোর্স আছে, আমরা এখানে সামান্তরিকের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে ইজিলি বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো এদিকে খেয়াল করো, যেখানে যেটা সুবিধা হবে আমরা সেখানে সেটাই ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এই ফোর্সের ডিরেকশন এদিকে, এই ফোর্সের ডিরেকশন এদিকে, তাহলে তাদের লব্ধি হবে কি? মিডিলে, এই মিডিলে, ঠিক আছে? অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে নিট ফোর্সের মান কত হবে? এফ নিট ইজ ইকুয়াল টু রুট ওভার কি? এফ স্কোয়ার, মানে এই ফোর্স, প্লাস এই ফোর্স স্কোয়ার, মানে কি? এফ ভাগ কত? 4, এর উপরে কত? স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি? রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ডিভাইড বাই কত? 16। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা যদি এফ স্কোয়ার কমন নিই তাহলে 16 17 এফ স্কোয়ার, তার মানে এফ ইজ ইকুয়াল টু রুট ওভার 17 ডিভাইড বাই কি? 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন
এফটা তুমি এখান থেকে বের করে নিতে পারবা। দেখো এফ মানে কত, 24g ডিভাইড বাই a স্কোয়ার, এর মানও দেওয়া আছে, জি এর মান তো তুমি জানো 6.67 ইন্টু 10⁻11, তুমি এখানে বসাই দিবা, তাহলে এফ নিটের মানটা পেয়ে যাবা। এখন হচ্ছে ডিরেকশান, এখন এর ডিরেকশান তুমি এক্স অক্ষের নেগেটিভ দিকের সঙ্গেও নির্ণয় করতে পারো, আবার এক্স অক্ষে মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকের সঙ্গেও নির্ণয় করতে পারো, তোমার খুশি। তো আমি এই ভেক্টর এফ নিট ভেক্টরটি এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে কোণ তৈরি করবে আমি সেটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে থেটা অ্যাঙ্গেল। তাহলে এটা ত্রিভুজ বিবেচনা করলে ত্রিভুজটা হবে এরকম, ঠিক আছে। এই ত্রিভুজের এ বাহুর মান মানে ওয়াই অক্ষ বরাবর এফ নিটের মান, ওয়াই অক্ষ বরাবর এফ নিটের মান মানে কত, এই f(3) মানে এফ, আর এফ নিটের এই এক্স অক্ষ বরাবর মান এই যে বাহু মানে কি এ বরাবর এফ এর মান, এ বরাবর এফ এর মান কত, এফ ভাগ কত 4। তাহলে আমি যদি কোন মানটা বের করতে চাই তাহলে কি হবে, tan থেটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব কত এফ ডিভাইড বাই ভূমি হচ্ছে এফ ভাগ কত 4, এফ এফ কেটে গেল, তাহলে tan থেটা ইজ ইকুয়াল টু 4, থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কি 4, তাহলে থেটা ইজ ইকুয়াল টু, আমার ক্যালকুলেশন করা আছে আমি বলছি থেটা কত, থেটা ইজ ইকুয়াল টু 75.96, 75.96 ডিগ্রি এটা। তাহলে লব্ধি বলের মান হচ্ছে f√17 ডিভাইড বাই 16, আর দিক হচ্ছে লব্ধি বলের এক্স অক্ষের নেগেটিভ দিকের সঙ্গে 75.96 ডিগ্রি কোণে ওয়াই অক্ষের কোন দিকে, পজিটিভ দিকে। ডিয়ার স্টুডেন্ট দেখা যাচ্ছে, দেখি চেক করে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমাদের পরবর্তী কোশ্চিন, এক্স, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখানে একটা এম ভরের কণা আছে, ঠিক আছে, এখানে একটা কণা আছে, সেম দূরত্বে এখানে একটা কণা আছে, আর এইখানে একটা কণা আছে। এই কণাটা হচ্ছে m5, এই কণাটা হচ্ছে m4, এই কণাটা হচ্ছে m3, এই কণাটা হচ্ছে m2। m1 থেকে m2 কণার দূরত্ব 2a, ঠিক আছে। আচ্ছা, m5 থেকে m1 কণার দূরত্ব a, আর m5 থেকে m4 এর দূরত্ব a, তার মানে m4 m1 কণা থেকে 2a দূরে আছে, আবার m2ও m1 থেকে 2a দূরে আছে। m1 কণা থেকে m3 কণা আছে, m1 থেকে m5 কণা যত দূরে তত দূরে, তার মানে এটা হচ্ছে a, ঠিক আছে। এবার যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে m1 দেওয়া আছে 8 কেজি, m2 ইজ ইকুয়াল টু, m3 ইজ ইকুয়াল টু, m4 ইজ ইকুয়াল টু, m5 ইজ ইকুয়াল টু দেয়া আছে তোমার 2 কেজি, 2 কেজি দেওয়া আছে, ঠিক আছে। এখন যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে প্রথম কণার ওপর অন্যান্য কণা কর্তৃক প্রযুক্ত লব্ধি মহাকর্ষ বল নির্ণয় করো। তার মানে এই কণার উপর এই বাকি যে 4টা কণা আছে, 4টা কণা যে লব্ধি বল প্রয়োগ করবে, লব্ধি মহাকর্ষ বল প্রয়োগ করবে, সেই লব্ধি মহাকর্ষ বলটা নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা এখন সলভ করি। হ্যাঁ, দেখো m2 কণা m1 কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে, আর m4 কণা m1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে মহাকর্ষ বল, সেই দুইটা মহাকর্ষ বল কিন্তু সেম। কেন সেম? কারণ m1 আর m4 এর ভরের গুণফল, m2 আর m1 এর ভরের গুণফল সেম, আবার m2 আর m1 এর মধ্যবর্তী দূরত্ব, m4 আর m1 এর মধ্যবর্তী দূরত্ব কি সেম।
তাহলে M4 M1 এর উপর যে বল প্রয়োগ করবে আর M2 M1 এর উপর যে বল প্রয়োগ করবে এই দুইটা বল সমান এবং কিমুখী বিপরীতমুখী, কারণ M4 যে বল প্রয়োগ করবে তার ডিরেকশন এদিকে আর M2 যে বল প্রয়োগ করবে তার ডিরেকশন এদিকে। তার মানে M2 আর M4 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তারা পরস্পরকে প্রশমিত করবে। তাহলে এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। ক্লিয়ার? এবার আসি M5 আর M3। M3 এবং M1 এর গুণফল আর M5 আর M1 এর গুণফল সেম, কারণ M5 আর M3 এর ভর কি সেম, তাহলে দুইটার গুণফল, এই দুটার গুণফল সেম। আবার M1 থেকে M5 এর দূরত্ব, M1 থেকে M3 এর দূরত্ব কি সেম, তাহলে M5 M1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে আর M3 M1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেই দুটো ফোর্স সেম, সমান, এবং ডিরেকশন এটার জন্য এইদিকে, এটার জন্য এইদিকে। তো আমি এই ফোর্সটা লিখছি, এটা হচ্ছে কত, F15, অর্থাৎ 5 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করলো সেটা হচ্ছে কত, G ইন্টু M5 আর M1 এর গুণফল কত, M5 হচ্ছে 2 আর M1 হচ্ছে 8, 16 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত, a স্কয়ার, তার মানে 16G ডিভাইড বাই কত, a স্কয়ার। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে একই অ্যান্সার, F13 ইজিক্যাল টু হবে কি 16G ডিভাইডেড বাই কত, a স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি আমি F ধরি তাহলে এটাও কি F। ক্লিয়ার? এখন দেখো এই দুইটা বলের লব্ধি যেটা বের করব সেটাই হবে M1 কণার উপর সবগুলো কণা কর্তৃক প্রযুক্ত নিট লব্ধি বল, লব্ধি মানে মহাকর্ষ বল। ঠিক আছে? তাহলে এই দুইটা ফোর্স সেম এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তুমি যদি খেয়াল করো, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমার দেওয়া হয়নি আর কি, এটা থেটা, এটাও কত, থেটা। থেটা ইজিক্যাল টু দেওয়া আছে 30 ডিগ্রি, থেটা ইজিক্যাল টু দেওয়া আছে 30 ডিগ্রি। এখন দেখো এই ফোর্স আর এই ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন দুইটা আমরা সামান্তরিকের সূত্র হতে জানি, সামান্তরিকের সূত্রে স্পেশাল কেস ভেক্টরে আলোচনা করা হয়েছে, কাউকে যদি দেখার প্রয়োজন হয় ওখানে দেখে নিবা। ঠিক আছে? ভেক্টরের প্লেলিস্ট থেকে। সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি, মানে দুইটা ভেক্টরের মান যদি সেম হয়, ঠিক আছে, তাহলে তাদের যে লব্ধি সে লব্ধি হবে 2 ইন্টু তাদের যে কোনো একটার মান, ঠিক আছে, আমাদের যে কোনো একটার মান কত, F, ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক, তার মধ্যবর্তী কোণ কত, 60, তার মানে অর্ধেক কত, 30, তার মানে কত 2F ইন্টু কস মানে কি √3 ভাগ কত 2, তার মানে এটা কেটে গেল √3 কত F। ঠিক আছে? তার মানে এটা আমি ইন শর্টে একবারই লিখতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য একবারই লিখলাম না, কারো হয়তো নাও জানা থাকতে পারে। সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি হচ্ছে তাদের যে কোনো একটার মান ইন্টু √3। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা লব্ধি পেয়ে গেছি। এবং ডিরেকশন হচ্ছে কি, যে দুইটা ভেক্টরের মান যদি সেম হয় তাহলে তাদের ডিরেকশন, লব্ধির ডিরেকশন হবে তাদের সমদ্বিখণ্ডক বরাবর, তার মানে এ বরাবর, তার মানে F নিটটা হচ্ছে এই বরাবর এবং মান হচ্ছে √3 কত F। ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো অঙ্ক করার সময় আমি খেয়াল করবো যে আমি কত কৌশলী হতে পারি, হ্যাঁ, কত কৌশলে অঙ্কগুলো করতে পারি। হ্যাঁ, তাহলে এটা মিশাই দিলাম আমি। আমরা পরবর্তী ম্যাথে যাই। আমাদের পরবর্তী ম্যাথ, ওকে, আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে যে এইখানে একটা কণা আছে M ভরের, এটা M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে কত M3। তিনটা কণার ভরই সেম, M1 ইজিক্যাল টু M2 ইজিক্যাল টু M3 ইজিক্যাল টু কত M। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম চিত্র। ঠিক আছে? এইখান থেকে এই দূরত্ব হচ্ছে ছোট হাতের d, আর এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে বড় হাতের d। আরেকটা কনফিগারেশন সেটা হচ্ছে মিশিয়ে দিয়ে এটা, এখানে হচ্ছে আমার M1 কণা আছে, এইখানে আছে আমার M2, মধ্যবর্তী দূরত্ব d, এটা হচ্ছে আমার M3, এটা হচ্ছে বড় হাতের d। বড় হাতের d দূরত্ব এই দূরত্বে সেম হবে, কিন্তু আমি আসলে এখানে আমার দেখানোটা ভালো হলো না, আমি মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা ছোট হাতের d, এই, হ্যাঁ, এটা হচ্ছে বড় হাতের d, এটা হচ্ছে M3। ওকে, আচ্ছা, আরেকটা চিত্র হচ্ছে 3 নম্বর। এটা হচ্ছে M2, এটা হচ্ছে M1, মধ্যবর্তী দূরত্ব d,
এটা হচ্ছে m3 মধ্যবর্তী দূরত্ব বড় হাতের d। এটা হচ্ছে 3 নাম্বার চিত্র। 4 নাম্বার চিত্র যেটা সেটা হচ্ছে যে এই, এটা হচ্ছে এই, এটা হচ্ছে বড় হাতের d, এটা হচ্ছে ছোট হাতের d, এটা হচ্ছে m1, এটা হচ্ছে কত, এটা হচ্ছে m1, এটা হচ্ছে কত m2, এটা হচ্ছে কত m3। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখন যে প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে এই চারটা কনফিগারেশনের কোন কনফিগারেশনে, ঠিক আছে, m1 এর উপর প্রযুক্ত বল সবচেয়ে বেশি, ঠিক আছে, তারপরে কোনটাতে মানে কোনটাতে কম, তারপরে কোনটাতে কম, তারপরে কোনটা, এভাবে সাজাতে হবে, মানে বড় থেকে ছোটতে সাজাতে হবে। অর্থাৎ এই চারটা কনফিগারেশনে m1 এর ওপর যে প্রযুক্ত বল m2 এবং m3 কর্তৃক সেটা বড় হতে ছোটতে সাজাতে হবে এই সন্নিবেশগুলোতে। অর্থাৎ কোন সন্নিবেশে সবচেয়ে বড় বল কাজ করছে m1 এর ওপর, তারপরে কোনটাতে, তারপরে কোনটাতে, তারপরে কোনটাতে, এভাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে সামান্তরিকের সূত্র দ্বারা ক্যালকুলেশনের একটা হিসাব আছে। সেটা হচ্ছে দেখো, এখানে m1 m2 m3 সব প্রত্যেকের ভর তো সেম। তাহলে m1 এর ওপর m2 যে ফোর্স বল প্রয়োগ করবে তার ডিরেকশন এদিকে, এবং আমি সে বলটা ধরে নিলাম F12। m3 m1 এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন এদিকে, আমি ধরে নিলাম কত F13। এখন এই চিত্রতে আসো তো, m2 m1 এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা আগের মতোই ডিরেকশন এদিকে এবং মান F12। m3 m1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে দূরত্ব গুণফল সব সেম আছে, তাহলে ডিরেকশন এদিকে F13। আবার এখানে m1 এর উপর m2 যে বল প্রয়োগ করবে তার ডিরেকশন হচ্ছে এইদিকে এবং সেটার মান F12। আবার m3 m1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন এদিকে এবং এটা কত F13। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো m2 m1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন এদিকে এবং সেটা হচ্ছে F12। m3 m1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন এদিকে এবং F13। তার মানে প্রত্যেকটা চিত্রতে m2 m1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে আর m3 m1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সে মানটা সেম, কারণ তাদের গুণফল এবং মধ্যবর্তী দূরত্ব সেম। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে আমাদের তাদের লব্ধিটা বেশি হবে? দেখো, এই ক্ষেত্রে দুইটা বল এর মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি, এক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, এক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, এক্ষেত্রে দুইটা বলের মধ্যবর্তী কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি সামান্তরিকের সূত্র অনুযায়ী? আমি সামান্তরিকের সূত্র অনুযায়ী জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধি সর্বোচ্চ হবে, আর যদি 180 হয় তাহলে তাদের লব্ধি হচ্ছে সর্বনিম্ন হবে। তার মানে 0 থেকে কোণ বাড়তে থাকলে ওই দুইটা ভেক্টরের লব্ধি কমতে থাকবে। ঠিক আছে? তাহলে এইখানে যেহেতু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে এই ক্ষেত্রে m1 এর ওপর যে লব্ধি বল সেটা সবচেয়ে বেশি, আর এই ক্ষেত্রে যেহেতু মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তার মানে এই ক্ষেত্রে m1 এর উপর যে লব্ধি বল কাজ করবে সেই লব্ধি বল সবচেয়ে সর্বনিম্ন। আর এই 90 ডিগ্রির ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সেম এবং তারা মাঝামাঝিতে থাকবে। তার মানে কোন কনফিগারেশনে বল সবচেয়ে বড়? 1 এ সবচেয়ে বড়, তারপরে কোনটাতে 2 তে, আর 4 এ কি সেম, তারপরে কোনটাতে, তারপরে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের ক্রমান্বয়ে সাজানো। ক্লিয়ার? এরকম প্রশ্ন যে কোনো অ্যাডমিশন টেস্টের আসতে পারে এমসিকিউতে। ঠিক আছে, সেটা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, মানে এখানে হচ্ছে সামান্তরিকের সূত্র দ্বারা তুমি কতটুকু ক্যালকুলেশন দক্ষ সেটা আর কি বোঝাতে হবে আর কি তোমাকে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এই অঙ্ক কমপ্লিট। আমরা এখন পরবর্তী ম্যাথে যাব। আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে চিত্রটা ড্র করি আমি। এই যে চিত্র ড্র করলাম, এইখানে দিলাম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো এইখানে একটা কণা আছে, এটা হচ্ছে m1 কণা। এখান থেকে সেম, এখান থেকে কিছুটা দূরে m1 কণা আছে, এখান থেকে সেম অনে আর একটা একই ভরের কণা আছে, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এখানে আরেকটা ভরের m আছে, এখান থেকে সেম দূরত্বে ভর আছে। তার মানে এখান থেকে এই কণা দূরত্ব, এখান থেকে এই কণা দূরত্ব সেম, এখান থেকে এই কণা দূরত্ব, এখান থেকে এই কণা দূরত্ব কি সেম। এখন বলছে, প্রশ্নটা হচ্ছে যে এই m1 কণার উপর এই চারটা কণা যে বল প্রয়োগ করবে, যে লব্ধি বল প্রয়োগ করবে, লব্ধি মহাকর্ষ বল প্রয়োগ করবে, তার ডিরেকশন কোন দিকে? আবার বলছি, আবার বলো তো, দরকার নেই, ভিডিওতে তুমি তো আবার শুনতে পারবা, দরকার নেই। ওকে, তারপরে বলে দিই, এই চারটা ভর এই m1 এর উপর যে লব্ধি মহাকর্ষ বল প্রয়োগ করবে তার ডিরেকশন কোন দিকে? ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা জিনিস নিয়ে কাজ করি তাহলে হয়ে যাবে। দেখো,
এই m1 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন এদিকে, m এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন কি এইদিকে। এখন a এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে আর a এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সমান, কারণ এই ক্ষেত্রে দুজনের ভরের গুণফল, এই ক্ষেত্রে দুজনের ভরের গুণফল সেম, মধ্যবর্তী দূরত্ব কি সেম। ক্লিয়ার? এখন এই দুইটা বলে যদি আমরা লব্ধি বের করি উপাংশের মাধ্যমে, তাহলে এর দুইটা উপাংশ তৈরি করি, একটা এদিকে একটা এদিকে, এর দুটো উপাংশ তৈরি করি, একটা এদিকে একটা কি এদিকে। তাহলে এই বরাবর বল আর এই বরাবর বলের এই বরাবর উপাংশ আর এই বরাবর উপাংশ পরস্পরকে প্রশমিত করবে, আর ওই দুটা বলের এই বরাবর অংশগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে লব্ধি তৈরি করবে। তাহলে এই কণা এর উপর এই কণা এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তাদের লব্ধি হবে এই বরাবর। এবার অনুরূপভাবে এই দুইটা কণা এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তাদেরও লব্ধি হবে এই বরাবর। এখন আগের লব্ধি আর এখনকার লব্ধি দুটোই কোন বরাবর আছে, এই বরাবর যদি যোগ করি তাহলে নিট লব্ধি যেটা আমরা মানে ফাইনাল লব্ধি সেটা পাবো, এবং তার ডিরেকশন কোন দিকে হবে এই বরাবর। তার মানে এখানে m1 কণার উপর এই চারটা কণা কর্তৃক প্রযুক্ত লব্ধি মহাকর্ষ বলের ডিরেকশন হচ্ছে কি y অক্ষের নেগেটিভ দিকে। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটা সোজা অঙ্ক আমরা করি। হ্যাঁ, খুব সোজা অঙ্ক। আমরা সোজা অঙ্ক করি। সোজা অঙ্কটা হচ্ছে যে 5.2 কেজি এবং 2.4 কেজি কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে যদি তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল 2.3 × 10⁻⁻12 নিউটন হয়। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, ধরে নিলাম দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে 5.2 কেজি আর এটা হচ্ছে 2.4 কেজি। ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম আমি আর, তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বল সেটা হচ্ছে F = G m1 m2 ডিভাইড বাই কত r স্কয়ার। এটাকে আমরা m1 ধরলাম, এটাকে আমরা কি ধরলাম m2। এখন মান যদি বসাই দিই, F তো দেওয়া আছে, ওদের মধ্যবর্তী আকর্ষণ বল 2.3 × 10⁻⁻12 = G মানে 6.67 × 10⁻⁻11 ইন্টু m1 মানে কত 5.2 ইন্টু m2 মানে কত 2.4 ডিভাইডেড বাই r মানে কত r তো আমরা বের করব। ঠিক আছে, এখন এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে r এর মান বের হয়ে যাবে। r = আমার ক্যালকুলেশন করা আছে, আমি বসাই দিলাম 19.02 সামথিং। ঠিক আছে, 19.02 মিটার, আরও আছে কিন্তু আমি 2 ঘর পর্যন্ত নিলাম। দিস ইজ অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই এটা ক্যালকুলেট করতে পারবা আশা করি। হ্যাঁ, খুব সোজা অঙ্ক, উঠাই নিবা, পজ করে উঠাই নিবা। ঠিক আছে, মিশাই দিলাম। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সেটা হচ্ছে যে m ভরের একটি ভর m এবং m-m ভরের দুটি অংশে বিভক্ত হয়। m ভরের একটি ভর m এবং m-m ভরের দুটি অংশে বিভক্ত হয়। ভর দুটি নির্দিষ্ট দূরত্বে থাকে। m ডিভাইড বাই m
এর কোন অনুপাতের জন্য ভর দুটির মধ্যবর্তী মহাকর্ষীয় আকর্ষণ বল সর্বোচ্চ হবে। ডিয়ার স্টুডেন্ট, এম ভরের একটি ভর এম এবং এম মাইনাস এম ভরের দুটি অংশে বিভক্ত হয়। ভর দুটি নির্দিষ্ট দূরত্বে থাকে, মানে ভর দুটির একটা নির্দিষ্ট দূরত্ব আছে, জানি না কত দূরত্ব, কিন্তু নির্দিষ্ট দূরত্ব ফিক্সড একটা। এম ডিভাইড বাই এম এর কোন অনুপাতের জন্য ভর দুটির মধ্যবর্তী মহাকর্ষ আকর্ষণ বল সর্বোচ্চ হবে। ঠিক আছে, তার মানে এম ভরের ভরকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ছোট হাতের ভর এম আর আরেকটা হচ্ছে এম মাইনাস এম। মধ্যবর্তী দূরত্ব কনস্ট্যান্ট, সেটা ধরে নিলাম আর, মানে একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। এখন এই নির্দিষ্ট দূরত্বে থাকা অবস্থায় এই ছোট হাতের এম এবং বড় হাতের এম এর অনুপাত কত হলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বেশি হবে, এটা আমার কাছে জানতে চাচ্ছে। তো তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে সেটাকে আমরা নির্ণয় করি। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে, জি এফ ইজ ইকুয়াল টু জি এম ইন্টু এম মাইনাস এম ডিভাইড বাই কত, আর স্কোয়ার। দেখা যাচ্ছে কি এখানে, চেক করে নিই একবার, দেখা যাচ্ছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা যাচ্ছে। এইটা এখন বলছে যে এখানে খেয়াল করো যে এফ এর সর্বোচ্চ মান কত হবে, আর এর জন্য এম ভাগ এম এর অনুপাতটা কেমন হতে হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। বলো তো এখানে কে ভ্যারিয়েবল, আর কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, বড় হাতের এম কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট না, ছোট হাতের এম, ছোট যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মানে এফ কার ওপর নির্ভর করছে, এম এর ওপর, ছোট হাতের এম এর ওপর। তাহলে এফ এর সর্বোচ্চ মান নির্ভর করবে ছোট হাতের এম এর ওপর, ঠিক। তাহলে আমরা জানি যে এম এর যে মান, যেহেতু এম এর ওপর এফ নির্ভর করছে, এম এর যে মানের জন্য এফ সর্বোচ্চ হবে, এম এর সে মানে, ঠিক আছে, এম এর কি সে মানে এম এর সাপেক্ষে এফ এর ডিফারেন্সিয়েশন কি হবে, 0 হবে। ক্লিয়ার? এটা যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমরা ভেক্টর চ্যাপ্টারের ম্যাক্সিমা এবং মিনিমা টপিকটা পড়ো, তাহলে আমার মনে হয় সব কনসেপ্ট তোমাদের ওই সংক্রান্ত সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি এম এর যে মানে, ঠিক আছে, এফ সর্বোচ্চ হবে, হ্যাঁ, এম এর সেই মানে df ডিভাইডেড বাই dm ইজ ইকুয়াল টু কত, 0। ক্লিয়ার? এখন df মানে কত, df মানে আমি সাইড নোট দিয়ে লিখছি, f মানে কত ছিল, f হচ্ছে কত, জি এম ছোট হাতের m বড় হাতের m মাইনাস কি ছোট হাতের m ডিভাইড বাই কি আর স্কয়ার, এটা ছিল না f। তাহলে f কে আমাকে m এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো তার আগে এটা একটু সাইজ করে নিই, জি বড় হাতের m ছোট হাতের m মাইনাস m স্কয়ার ডিভাইড বাই কি আর স্কয়ার। এখন এই m এর সাপেক্ষে f কে ডেরিভেটিভ করব, তাহলে কি হবে, জি ডিভাইড বাই কত আর স্কয়ার। এখন যদি একে ডেরিভেটিভ করি তাহলে বড় হাতের m কনস্ট্যান্ট, m কে ডেরিভেটিভ করলে জাস্ট m থাকবে, মাইনাস m স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2m ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এটুক ইজ ইকুয়াল টু 0, তো এটুক জি ভাগ আর স্কয়ার তো 0 হবে না, হলে কত হবে, m মাইনাস 2m ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, যে m ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই 2। তার মানে m এর মান যদি m ভাগ 2 হয়, তার মানে m এর মান m ভাগ 2 তে, m ভাগ কত, 2 তে, অর্থাৎ m এর মান যখন বড় ভর যেটা তার অর্ধেক হবে, তখন f এর মান কি হবে, মানে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল কি হবে, সর্বোচ্চ হবে। কিন্তু এটা কি আমার কাছে চেয়েছে, আমার কাছে চাইনি, আমার কাছে চেয়েছে m ভাগ m এর অনুপাত। তাহলে m ভাগ m এর অনুপাত এখান থেকে তো আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে ছোট হাতের m ডিভাইড বাই বড় হাতের m ইজ ইকুয়াল টু কত, 1 ভাগ কত, 2। দিস ইজ অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, এখন যদি তোমাকে বলতো সর্বোচ্চ বল নির্ণয় করো, তাহলে এই m ইজ ইকুয়াল টু m ভাগ 2 এই সমীকরণ তুমি যদি বসায় দিতা, ঠিক আছে, ছোট হাতের m এর জায়গাতে, তাহলে তোমার যে বল পেতা সেটাই হচ্ছে ম্যাক্সিমাম বল। ঠিক আছে, তার মানে তুমি যখন ওই ভরকে ভাগ করবা, ঠিক আছে, মানে ভেঙে দুটা তৈরি করবা, তখন
দুইটা ভর যখন সমান হবে নির্দিষ্ট দূরত্বের জন্য, দুইটা ভর যখন সমান হবে, দুইটা খণ্ডিত ভর যখন সমান হবে, তখন তাদের মধ্যে আকর্ষণ বলটা হবে কি সর্বোচ্চ। এই যে দেখো, ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা পরবর্তী অঙ্ক করব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা অ্যাডমিশন টেস্টে আসছে, বুয়েটে আসছে মনে হয় চার্জ দিয়ে। হ্যাঁ, তো যে কোনোভাবেই আবার যে কোনো পরীক্ষাতে আসতে পারে। ডিয়ার স্টুডেন্ট, আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন তোমার এটা হচ্ছে একটা তোমার বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের আমরা বাহুকে ধরলাম এ ইকুয়াল টু হচ্ছে 20 সেন্টিমিটার ধরে নিলাম, দেওয়া আছে আর কি, ধরে নিলাম না, ঠিক আছে। এই বর্গের প্রত্যেকটা কর্নারে ভর আছে M1 M2, ঠিক আছে, M3 M4 ভর আছে। আর বর্গক্ষেত্রের এটা হচ্ছে কেন্দ্র। এভাবে যদি আমরা আর কি কর্ণ ড্র করি তাহলে এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রতে একটা ভর আছে, মানে কণা আছে, সেটা হচ্ছে M5। এখন যেটা বলেছে ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে M1, আচ্ছা ডাটাটা এদিকে লিখি তাহলে তোমাদের অঙ্ক বোঝাতে সুবিধা হবে আমার। M1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 গ্রাম, M2 ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার 3 গ্রাম, M3 দেওয়া আছে তোমার 1 গ্রাম, তারপরে M4 দেওয়া আছে 5 গ্রাম, M5 দেওয়া আছে তোমার 2.5 গ্রাম, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, এবার যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে M5, এই যে M5 কণার ওপর এই 4টা কণা যে মহাকর্ষ বল প্রয়োগ করবে তার লব্ধি নির্ণয় করতে হবে। কি করতে হবে? লব্ধি। তো আমরা লব্ধি কিভাবে নির্ণয় করতে পারি? আমরা ফোর্সগুলো আগে দেখব কে কোন দিকে কাজ করছে, তারপরে ওই ফোর্সগুলো লব্ধি আমরা ভেক্টর উপাংশের মাধ্যমে বের করতে পারি, জ্যামিতিকভাবে বের করতে পারি, তারপর সামান্তরিক সূত্র অনুযায়ী বের করতে পারি। আমার যেটাতে সুবিধা হবে আমি সেটাতে বের করব, ঠিক আছে। তো আমি যেভাবে অঙ্কগুলো করছি সেগুলো তো দেখতেই পাচ্ছ, ওইভাবে আমরা এখন ব্রেনটাকে ইউজ করব, ঠিক আছে। দেখো M3 M5-এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা আগে এটা নিয়ে দেখো কোনটার ভর কম। M3 ইজ ইকুয়াল টু 1 গ্রাম, এর ভর কম, এটাতে আগে এর জন্য আগে ফোর্সটা আমরা মানে নির্ণয় করি, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে M1 M5-এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশনের দিকে, এটা হচ্ছে F5-1, মানে 5-এর ওপর 1 যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা ইজ ইকুয়াল টু কত? G ইন্টু ভর কত? দেখো এটা কত গ্রাম? 1 গ্রাম, তাই না? আচ্ছা, M5-এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে M5-এর ওপর, এটা তো ম্যাথ, ঠিক আছে। M5-এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে 2.5 গ্রাম। তাহলে 1 গ্রাম আর 2.5 গ্রাম কত হবে? 2.5 গ্রাম ইন্টু আমরা 10 টু দি পাওয়ার মাইনাস কত করে নিচ্ছি, যেহেতু কি তার মানে ক্যালকুলেশনটা এভাবে না করে আমরা এইভাবে করি তাহলে সুবিধা হবে। এটা যেহেতু গ্রাম দেওয়া আছে, 1 গ্রাম জি 1 গ্রাম মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু কত গ্রাম? 5-এ দেওয়া আছে 2.5 গ্রাম, তার মানে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 3 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই কর্ণের অর্ধেক। তো আমরা জানি কর্ণ কি √2a, তাহলে √2a যদি কর্ণ হয় তাহলে কর্ণের অর্ধেক হচ্ছে √2a ডিভাইডেড বাই 2, তার মানে a ডিভাইড বাই কত? √2, ঠিক আছে। তাহলে এখানে a ভাগ √2 যদি আমরা করি তাহলে a স্কোয়ার ডিভাইড বাই কত? 2, এই 2টা উপরে চলে যাবে, 2টা উপরে চলে গেলে এই 2.5-এর সঙ্গে 5 হবে, তার মানে 5g ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে -6, তাই না, ডিভাইডেড বাই কত? a স্কোয়ার। এটা তো এই ফোর্সকে আমরা ধরলাম F।
কারণ এটাই সর্বনিম্ন ফোর্স হবে। আচ্ছা, এবার আমরা দ্রুত গতিতে করতে পারবো। দেখো M2 ভর এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা এদিকে। দেখো M2 ভরের M2 যে ভর সেটা হচ্ছে কার M3 কত গুণ 3 গুণ, তাহলে এখানে যে ফোর্সটা হবে সেটা অবশ্যই 3F হবে। ক্লিয়ার? তার মানে F এটা হচ্ছে কত F5 মানে 2 এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে 3F। দেখলা কীভাবে সহজ হলো? এভাবে একটু তোমাকে ব্রেনটা ইউজ করতে হবে। এবার M3 যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন এদিকে M53, এটা ইজিক্যাল টু হবে M3 ভর কত আল্লাহ আল্লাহ কি করলাম, M1 এর জন্য করছি, এটা M1 এর জন্য হবে না, M3 এর জন্য হবে। তাহলে M3 এর জন্যই হবে F ইজিক্যাল টু কত 5G ইন্টু 10⁻⁻ কত 6 ডিভাইড বাই কত a স্কোয়ার। এটা ভুল গেছে ভাইয়া, ঠিক আছে, এটা ভুল গেছে। অবশ্যই অন্য কোনো চিন্তা করছিলাম, এই কারণে ভুল চলে গেছে। অন্য কোনো চিন্তা করা যাবে না, ক্লাসের সময় ক্লাসের চিন্তাই করতে হবে। ঠিক অনুরূপভাবে তোমরা যখন পড়বা তখন পড়ার সময় পড়ার চিন্তাই করতে হবে। তাহলে 5 এর উপর 1 যে ফোর্স অ্যাপ্লাই করবে সে M1 কত গুণ 5 গুণ, তার মানে 5F, ঠিক আছে। আর এটা হচ্ছে F। দ্যাট স্টুডেন্ট, এবার এদিকে খেয়াল করো, M4 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে M54, মানে 4 এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে M4 এর ভর কত, M4 এর ভর হচ্ছে 5, তাহলে এটাও 5 গুণ, তার মানে কত 5F। ক্লিয়ার? তাহলে কত হলো, এটাও 5F, এটাও কত F, এটা কত 3F। ডিয়ার স্টুডেন্ট, এবার হচ্ছে আমরা ক্যালকুলেশনে যাব। ক্যালকুলেশনে দেখো, এদিকে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করবা। আমাদের মেবি অঙ্ক একটু ভুল গেছে। এই অঙ্কটা সেটা হচ্ছে যে এইখানে থাকতো 2 কণা, মানে এইখানে থাকতো তোমার 2 কণা, আমার একটু ভুল গেছে হয়তো, M4 M1 M4, এখানে মেবি এখানে থাকতো তোমার M4 কণা। এই অঙ্কটা আমি ভুল করলাম, তুলতেও ভুল করলাম, প্রথমে বুঝাইতো আর কি একটু হলো, সমস্যা নাই, আমি কারেকশন করে দিচ্ছি। এইখানে হচ্ছে থাকতো M3, ঠিক আছে। তাহলে এইখানে যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে F5 ওপর 3 সমান 5G ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই স্কোয়ার, ঠিক আছে। দুঃখিত, অঙ্কটা বারবার রিপ্লেস করার জন্য এটা কেটে দিলাম। তাহলে এখানে যে ফোর্সটা হবে সেটা হচ্ছে 5 এর ওপর 4 যে ফোর্স অ্যাপ্লাই করবে এটা হচ্ছে 5F। এবার হচ্ছে লব্ধি নির্ণয় করো। হ্যাঁ, এবার দেখো ডিয়ার স্টুডেন্ট, এই বরাবর ফোর্স আর এই বরাবর ফোর্স কিন্তু সেম, কিন্তু বিপরীতমুখী, তার মানে এটাকে প্রশমিত করবে। এখন থাকলো কি এই বরাবর, তাহলে এই কণার উপর যে দুটো ফোর্স থাকলো সেটা হচ্ছে একই বরাবর, তার মানে একমাত্রিক ক্যালকুলেশন হলে কি করব, ভেক্টর নোটেশন নিব না সাইন কনভেনশন নিব, সাইন নোটেশন নিব। তাহলে সাইন নোটেশন নিলে এদিকে যদি আমরা পজিটিভ ধরি এদিকে কি নেগেটিভ, তাহলে নিট ফোর্স হবে F নিট ইজ ইকুয়াল টু হচ্ছে 3F মাইনাস কত জাস্ট F, এটা কত F ধরেছিলাম আমরা, তাহলে এটা জাস্ট F, তাহলে কত 2F। তাহলে এর উপরে যে নিট ফোর্স কাজ করবে সে নিট ফোর্সের ডিরেকশন হচ্ছে এদিকে এবং মান হচ্ছে কত 2F। F এর মান এখান থেকে তুমি পেয়ে যাবা 5G ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই কত a স্কোয়ার, এর মানও দেওয়া আছে আর জি মানে তো তুমি জানো। ক্লিয়ার হয়েছে ডিয়ার স্টুডেন্ট? ওকে, তাহলে এরকম অঙ্ক থাকলে এভাবে করবা, ঠিক আছে, বিষয় দিলাম। এবার আরও মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, বেস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এটা হচ্ছে একটা লেখচিত্র না, দুইটা ফিগার দেওয়া আছে, দুইটা ফিগার থেকে দুইটা তথ্য দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে একটা কণা আছে, এই কণা হচ্ছে বি, এখানে একটা কণা আছে, এই কণা হচ্ছে এ পয়েন্ট থেকে এই এ কণার দূরত্ব x ইজিক্যাল টু হচ্ছে -0.2 মিটার, ঠিক আছে, -0.2 মিটার। আর সি কণা দেখানো হয়নি, ঠিক আছে, সি কণা দেখানো হয়নি, সি কণা দেখানো হয়নি, ঠিক আছে, সি কণা দেখানো হয়নি। সি কণা বি হতে, ঠিক আছে, x ইজিক্যাল টু আলফা এর মধ্যে
চলাচল করতে পারে। ঠিক আছে, তাহলে বি কণা এখানে আছে, এ কণা এখানে আছে, সি কণা দেখানো হয়নি। সি কণা বি থেকে এক্স এর অসীম পর্যন্ত, এক্স অক্ষ বরাবর পজিটিভ অসীম পর্যন্ত মুভ করতে পারে, মানে চলাচল করতে পারে। ঠিক আছে, বি কণার ভর দেওয়া আছে, বি কণার ভর 1 কেজি, এবং আরেকটা গ্রাফ দেওয়া আছে, সে গ্রাফটা হচ্ছে এটা হচ্ছে এফ নিট এক্স, আর এটা হচ্ছে সি কণার এক্স অক্ষ বরাবর কি অবস্থান। গ্রাফ হচ্ছে এটা 0, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.6, এটা হচ্ছে 0.8। গ্রাফটা আছে এরকম। ঠিক আছে, এরকম গ্রাফ বলে দিয়েছে যে এফ নিট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 4.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 নিউটন যখন এক্স ইজ ইকুয়াল টু আলফা। ঠিক আছে, এবং এফ নিট এক্স এর পরিচয় বলে দিয়েছে যে বি কণার উপর প্রযুক্ত নিট বলের এক্স অক্ষ বরাবর উপাংশ। এই অঙ্কটা আমাকে সলভ করতে হবে। এখন আমি তোমাদের বুঝাই দিই, তাহলে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বুঝতে পারবা। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথম চিত্রতে বলা হয়েছে যে দুইটা কণা আছে, দুইটা কণার হচ্ছে একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ। এদের ছাড়াও আরেকটা কণা আছে সি, এবং ওই সি কণাকে দেখানো হয়নি চিত্রে, কিন্তু বলা হয়েছে সি কণা বি থেকে শুরু করে এক্স অক্ষের পজিটিভ পর্যন্ত এক্স অক্ষ বরাবর চলাচল করতে পারবে, মানে তার পজিশন যে কোনো জায়গায় হতে পারে। এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে, এই গ্রাফটা হচ্ছে এই বি কণার উপরে এ এবং সি যে ফোর্স অ্যাপ্লাই করবে, নিট ফোর্স, সেই নিট ফোর্সের এক্স অক্ষ বরাবর উপাংশ সি এর এক্স অক্ষ বরাবর পজিশনের সঙ্গে কিভাবে ভ্যারি করবে সেটা দেখানো হয়েছে। তো একটা জিনিস খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, এই বি কণার উপরে সি এবং এ যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা তো এক্স অক্ষ বরাবরই থাকবে। এক্স অক্ষ বরাবর না হয় কি ওয়াই অক্ষ বরাবর থাকবে, কারণ সি কণাও এক্স অক্ষ বরাবর, এ কণাও এক্স অক্ষ বরাবর। সুতরাং তাদের যে ফোর্স বি এর ওপর, তার নিট এক্স অক্ষ বরাবরই থাকবে। তার মানে ওই নিট ফোর্সের ওয়াই অক্ষ বরাবর কোনো অংশ নাই, তার মানে এক্স অক্ষ বরাবর অংশটাই হচ্ছে টোটাল নিট ফোর্স, তার মানে এটা হচ্ছে টোটাল নিট ফোর্স। কিন্তু দিয়েছে তাই কথা বলে দিয়েছে তোমাকে কনফিউজ করার জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে। এবার আরেকটা তথ্য দিয়েছে, সেটা হচ্ছে বি কণার ভর কত কেজি, 1 কেজি, এবং বলে দিয়েছে এফ নিট ডট এক্স ইজ ইকুয়াল টু, তার মানে বি এর উপরে সি এবং এ যে ফোর্সটা অ্যাপ্লাই করবে তার নিট ফলাফলটা হচ্ছে এটা। কখন? যখন এক্স ইজ ইকুয়াল টু আলফা। এক্স ইজ ইকুয়াল টু আলফা মানে কি? সি কণার পজিশন যখন অসীম, সি কণা এক্স অক্ষ বরাবর মুভ করবে না, এখানে এক্স ইজ ইকুয়াল টু অসীম দ্বারা বোঝানো হয়েছে সি কণার পজিশন। অর্থাৎ সি কণা যখন অসীমে থাকবে তখন এ কণা এবং সি কণা বি এর উপরে যে নিট ফোর্স অ্যাপ্লাই করবে, সেই নিট ফোর্সের এক্স অক্ষ বরাবর যে অংশ সেটা হচ্ছে এটা। আর এক্স অক্ষ বরাবর অংশ মানে কিন্তু নিট ফোর্স, কারণ নিট ফোর্সের অক্ষ বরাবর অংশ থাকবে না এক্ষেত্রে। ঠিক আছে, এখন গ্রাফও দিয়ে দিয়েছে ক্লিয়ার, যে এফ নিট এক্স বি কণার উপর প্রযুক্ত নিট বলের এক্স অক্ষ বরাবর উপাংশ, তার গ্রাফ দিয়ে দিয়েছে এক্স অক্ষের মানে সি কণার পজিশনের সঙ্গে। এখন প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে এ এবং সি এর ভর কি করো, নির্ণয় করো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এ এবং সি এর ভর নির্ণয় করো। তাহলে আমরা একটু খেয়াল করি, একটু ব্রেনটা খাটাই। সেটা হচ্ছে যে এ পয়েন্ট, এই বি কণার উপরে নিট ফোর্স এটা কখন? যখন সি কণা অসীম। তাহলে সি কণা যদি অসীমে থাকে তাহলে সি কণা এই বি এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা 0, আর এ কণা এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা একটা থাকবে। তাহলে ওই দুই ফোর্সের যোগফল মানেই এটা। তার মানে সি কণা যখন অসীমে থাকবে তখন সি কণা এই বি এর উপরে যেহেতু যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা যেহেতু 0, তার মানে সি অসীমে থাকা অবস্থায় বি কণার উপরে যে নিট ফোর্স কাজ করবে সেই ফোর্সটা কার? এর। তার মানে এটা হচ্ছে এ বি এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা,
এবং মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে ডিরেকশনটা এদিকে, এবং কথা তো সত্য, এ বি এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন এদিকে। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেট করি তাহলে হবে, দেখো এ বি ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি, জি মানে 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু এর ভর আমরা জানি না এম এ, বি এর ভর আমরা জানি 1 কেজি, ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত 0.2, তাহলে 0.2 এর উপর কি স্কোয়ার। এখন এফ আমাদের জানা আছে, এফ হচ্ছে মান বসাবো, এটা তো মান, আর মাইনাস বসিয়ে দিও না। 4.17 ইন্টু 10⁻⁻ কত 10 is equal to 6.67 into 10⁻⁻11 into এম এ ইন্টু কত 1 ডিভাইডেড বাই 0.2 এর উপর কি স্কোয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এম এ বের হবে, এম এ ইজ ইকুয়াল টু যেটা বের হবে সেটা আমার ক্যালকুলেট করা আছে ভাইয়া, আমি ক্যালকুলেটটা তোমাদের বলে দিচ্ছি 0.28 কেজি। যদি আমার ভুল হয় ক্যালকুলেশনে তোমরা ঠিক করে নিবা, ঠিক আছে। এম এ ইজ ইকুয়াল টু 0.28 কেজি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের কাজ হচ্ছে দেখো সি এর ভর নির্ণয়। এর ভর নির্ণয়ের জন্য আমাকে এই গ্রাফের সাহায্য নিতে হলো না, কিন্তু সি এর ভর নির্ণয়ের জন্য এখন নিতে হবে কিনা দেখি, কোনো ক্লু দেওয়া নাই, তাহলে আমাকে এই গ্রাফের সাহায্য নিতে হবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, যে সি কণাটি যখন এক্স অক্ষ বরাবর 0.4 মিটার দূরে, তখন এই যে নিট ফোর্স, এই নিট ফোর্সটা 0। তার মানে সি কণাটি যখন এই বরাবর এইখানে সি জায়গাতে থাকবে, এই সি কণাটি অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0.4 তো এর উপরে নিট ফোর্স 0, এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা জানি, ঠিক আছে, কিন্তু সি এই অবস্থায় থাকা অবস্থায় এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা জানি। এবার জানতে পারবো, কারণ সি যদি এখানে থাকে তাহলে এর উপরে নিট ফোর্স কি 0, তার মানে সি এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে আর এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সে দুটা কি সমান, কিন্তু কি মুখী, বিপরীতমুখী। তার মানে এর উপরে ফোর্স অ্যাপ্লাই করছে কত, এতটুকু, তাহলে সি এই অবস্থানে থাকা অবস্থায় এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে কত, এতটুকু, নাহলে তো 0 হবে না। তাহলে আমরা জেনে গেছি যে এক্স ইজ ইকুয়াল টু 0.4 যদি সি থাকে তাহলে সি বি এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এটা। তাহলে সি যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা পেয়ে গেছি। এখন সি 0.4 থাকা অবস্থায় যে ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি, জি মানে কত 6.67 ইন্টু 10⁻⁻ কত 11 ইন্টু সি এর ভর এম সি ইন্টু বি এর ভর কত 1 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত 0.5 এর উপরে কি স্কোয়ার। এখন এফ আমরা জেনে গেছি, এফ হচ্ছে এটাই, এ মানে তার মানে কত 4.17 ইন্টু 10⁻⁻ কত 10, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻⁻ কি 11 ইন্টু এমসি, ঠিক আছে, ডিভাইড বাই কত 0.4 এর উপর কি স্কোয়ার। ডেট স্টুডেন্ট, এখান থেকে আমরা এমসি বের করে নিতে পারবো ইজিলি। এমসি আমি ক্যালকুলেট করেছি, তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করবা, সেটা কত আসছে 1.0003 কেজি। একটু সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করেছি, এই জন্য কত 3 ঘর নিয়েছি, ক্লিয়ার, 4 ঘর নিয়েছি। তোমরা ক্যালকুলেশন করে দেখবা, আমার ভুল হলে তোমরা সংশোধন করে নিবা। দিস ইজ আনসার, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ডিয়ার স্টুডেন্ট, এরকম অঙ্ক থাকতে পারে, ঠিক আছে, আর না থাকলেও এগুলো মানসিক দক্ষতাকে তোমার ইনক্রিজ করবে। হ্যাঁ, আমি এটা মিশাই দিলাম, উঠানো হয়ে গেছে ইনশাল্লাহ, না উঠানো হলে পজ করে উঠাই নেবা। হ্যাঁ, এবার আমাদের পরবর্তী ম্যাথ আমরা এখন করব। আমাদের পরবর্তী ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওর কি অবস্থা, হচ্ছে তো না? হ্যাঁ, ইনশাল্লাহ হচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন জন্য যে লেখচিত্র মানে গ্রাফ আর কি, সেটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা কণা আছে এ, এইখানে একটা কণা আছে বি, এ থেকে বি কণার দূরত্ব হচ্ছে 0.5 মিটার। এইখানে যে অ্যাঙ্গেল দেওয়া আছে এটা হচ্ছে থেটা, আর থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা,
এবার আরেকটা কণা আছে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি প্রশ্নটা, তিনটি কণা, হ্যাঁ, এক্স ওয়াই তলে রয়েছে। সি কণা দেখানো হয়নি, সি কণা দেখানো হয়নি, ঠিক আছে। এ কণার ওপর বি ও সি কণা কর্তৃক লব্ধি প্রযুক্ত বল, এ কণার ওপর বি ও সি কণা কর্তৃক লব্ধি প্রযুক্ত বল 6 গ্রাম, প্রযুক্ত বল হচ্ছে 2 পয়েন্ট, মানে প্রযুক্ত বলের মান আর কি 2.77 ইন্টু 10⁻⁻14 নিউটন, এবং দিক এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে -163.8 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে, প্রশ্নটা এখানে লিখি আর কি, প্রশ্ন হচ্ছে যে এখানে লিখি সি কণার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রশ্ন হচ্ছে এটাই। দেখো, এখানে তিনটে কণা আছে, সেই কণা তিনটে হচ্ছে এ বি সি, তার মধ্যে দুইটি কণা দেখানো হয়েছে, একটা এ একটা বি, সি কণা দেখানো হয়নি। আচ্ছা, এখন এ কণার ওপর বি এবং সি কণা যে লব্ধি মহাকর্ষ বল প্রয়োগ করে আর কি, তার মান দিয়ে দিয়েছে 2.77 ইন্টু 10⁻⁻14 নিউটন, এবং দিক এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে -163.8 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমার কাছে জানতে চেয়েছে সি কণার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করো। এখন এখানে বলে রাখা ভালো যে কণাগুলোর ভর দেওয়া আছে, এম এর ভর হচ্ছে তোমার 6 গ্রাম, এম বি মানে বি কণার ভর হচ্ছে 12 গ্রাম, আর সি কণার ভর এম সি ইজ ইকুয়াল টু হচ্ছে সি কণার ভর 8 গ্রাম। ক্লিয়ার? তো এখন কীভাবে করবো ডিয়ার স্টুডেন্ট? যেহেতু দেখো এদিকে খেয়াল করো, সি কণার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তাহলে সি কণার পজিশন কোথায় সেটা আমাকে জানতে হবে। এখন সি কণার পজিশন যদি আমি জানতে চাই, তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সি কণা এ কণার উপর যে বল প্রয়োগ করে সেটা যদি আমি বের করতে পারি, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি সি কণার পজিশন বের করতে পারবো। কারণ সি কণা এ কণার উপর যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে এটা, এফ ইজিক্যাল টু জি এম এ ইন্টু এম সি ডিভাইড বাই কত আর স্কোয়ার। তাহলে সি কণা এ কণার উপর যে বল প্রয়োগ করবে সেটা যদি আমার জানা থাকে এফ, তাহলে আমার এম এ জানা, এম সি জানা, জি জানা, আমার আর বের হয়ে যাবে। আর যদি বের হয়ে যায়, ঠিক আছে, তাহলে ওই আর এর এক্স অক্ষ বরাবর অংশ কতটুকু, ওয়াই অক্ষ বরাবর অংশ কতটুকু, সেটাও আমি বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এফ কীভাবে বের করবো ডিয়ার স্টুডেন্ট? আমরা এফ কীভাবে বের করতে পারি? দেখো, এ কণার উপরে লব্ধি যে বল সেটা দেওয়া আছে, তাহলে আমি কি করব, এই লব্ধি বলের এক্স অক্ষ বরাবর অংশ এবং ওয়াই অক্ষ বরাবর অংশ দুই ভাগে ভাগ করে নিব, ঠিক আছে। তাহলে বি এ কণার উপর যে বল প্রয়োগ করবে আর সি এ কণার উপর যে বল প্রয়োগ করবে, তাদের এক্স অক্ষ বরাবর অংশের যোগ এ কণার উপর প্রযুক্ত লব্ধি বলের এক্স অক্ষ বরাবর অংশের কী হবে, সমান হবে। অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর এ কণার উপর বি কণার প্রযুক্ত বল এবং সি কণার এ কণার উপর প্রযুক্ত বল ওয়াই অক্ষ বরাবর, সে দুটার যোগফল এ কণার উপর যে লব্ধি বল কাজ করছে তার ওয়াই অক্ষ বরাবর যে অংশ, তাদের কী হবে, সমান হবে। ক্লিয়ার? এটা করলেই আমরা এ কণার উপরে সি কণা যে বল প্রয়োগ করবে সেটা পেয়ে যাব। তো প্রথমে এ কণার উপর বি কণা যে বল প্রয়োগ করছে তার ডিরেকশন হবে এদিকে, ঠিক আছে, এদিকে হবে ডিরেকশন। হ্যাঁ, তো ডিরেকশন আমি এটা এফ এ কণার উপর বি যে ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে বি এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করছে ইজ ইকাল টু যেটা হবে আর কি, সেটা হচ্ছে কি জি এম বি
এম এ ডিভাইড বাই কত আর স্কোয়ার মানে কত 0.5 স্কোয়ার। এটা তোমরা যদি ক্যালকুলেট করো মান বসিয়ে, তাহলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমি তোমাদের লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 নিউটন। ক্লিয়ার? 14 নিউটন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা কাজ করতে পারি। এবার ধরে নিলাম সি কোণা কোথায় আছে জানি না, কিন্তু সি কোণা এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এফ। কত? এফ। এফ এ সি মানে সি কোণা এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে এর দুইটা অংশ ধরে নিলাম, এক্স অক্ষ বরাবর একটা অংশ এফ এক্স আই, এফ আই কত জে। আমি জানি না এফ এক্স পজিটিভ না নেগেটিভ, আমি জানি না এফ আই পজিটিভ না নেগেটিভ। ক্লিয়ার? এবার এফ এ বির অক্ষ বরাবর অংশ কত? এফ এ বির এক্স অক্ষ বরাবর অংশ, মানে এফ এ বির এক্স অক্ষ বরাবর অংশ। তাহলে এই কোণটা কত? 30। তাহলে এর অক্ষ বরাবর অংশ হচ্ছে কত? এফ এ বি, ঠিক আছে, কস কত 30, সামনে কি মাইনাস, কারণ এই বরাবর, ঠিক আছে, এই এক্স অক্ষে নেগেটিভ দিকে যেহেতু আমাকে সাইনটা অ্যাড করতে হলো। ঠিক আছে, তোমরা যদি ভেক্টর বিভাজন ক্লিয়ার কনসেপ্টে না বুঝতে পারো তাহলে এটা হাইলি ক্লিয়ার কনসেপ্টে বোঝানো আছে ভেক্টরের তোমার হচ্ছে বিভাজন, এটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে, তোমরা ওই লেকচারটা দেখে নিবা। ঠিক আছে, এখানে যদি সমস্যা মনে করো তাহলে এফ এ বি এক্স ইজিক্যাল টু এটা দিয়ে দিলাম আমরা। এখন এখানে যদি আমরা মান বসাই মাইনাস এফ এ বি এর মান কত? 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 ইন্টু কস কত 30। এটা যদি ক্যালকুলেট করো তাহলে এফ এ বি এক্স যেটা আসবে আর কি সেটা হচ্ছে মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। আমার ক্যালকুলেশন করা আছে, কারণ এখানে ক্যালকুলেশন করতে গেলে তো অনেক সময় লাগবে। এবার এফ এ বি এর ওয়াই অক্ষ বরাবর অংশ কত? এফ এ বি এর ওয়াই অক্ষ বরাবর অংশ হচ্ছে প্লাস এফ এ বি, কারণ ওয়াই অক্ষের পজিটিভ দিকে, সাইন কত 30। এটা যদি ক্যালকুলেট করো তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 15। ক্লিয়ার? এই তো আমি দুটো অংশ পেয়ে গেলাম। এবার আমার দরকার হচ্ছে এর উপর যে নিট ফোর্স কাজ করছে এই নিট ফোর্সের এক্স অক্ষ বরাবর অংশ। ঠিক আছে, তাহলে এফ নিট এর এক্স অক্ষ বরাবর অংশ, এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কোণ দেওয়া আছে, তাহলে কি হবে? এফ নিট কি কস কোণ মানে কত? 163.8। এই এখন এফ নিটের মান দেওয়া আছে কত? 2.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14, কস হচ্ছে মাইনাস 163.8। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে যে অ্যান্সারটা আসবে এফ নিট মাইনাস কত? ও হো 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 হো, এটা করার তো দরকার নাই, ডিয়ার স্টুডেন্ট, আমরা একবারই লিখে দিব তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, খেয়াল করো এবার, দেখো এবার এফ এফ নিট এক্স, অর্থাৎ এক্স অক্ষ বরাবর নিট ফোর্স মানে কি? এক্স অক্ষ বরাবর এফ ই বি এর এক্স অংশ প্লাস এক্স অক্ষ বরাবর হচ্ছে সি যে বল প্রয়োগ করবে এর ওপর তার অংশ, মানে এফ এক্স। এখন যদি মান বসাইনি আমরা তাহলে এফ নেট এক্স মানে কত? 2.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি 14 ইন্টু কস মাইনাস 163.8। বিভাজন যদি বুঝতে না পারো এটা কীভাবে লিখলাম, তাহলে তোমরা ভেক্টর বিভাজনে চলে যাও ভাইয়া, ওখান থেকে দেখে আসো। মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 আমি নিচে লিখছি, ওদিকে লিখলে হয়তো দেখতে নাও পারো। ঠিক আছে, কেটে যেতে পারে। প্লাস হচ্ছে এফ এক্স, এই ঠিক আছে, এখানে হচ্ছে এফ ই বি এক্স এর মান বসালাম, এফ এক্স। এখন এফ এক্স ক্যালকুলেট যদি করো তাহলে এফ এক্স তুমি পেয়ে যাবা, এফ এক্স পাবা হচ্ছে মাইনাস 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14। অনুরূপভাবে তুমি যদি আবার করো যে নিট ফোর্সের অয় অক্ষ বরাবর অংশ মানে এফ এ বি এর অয় অক্ষ বরাবর অংশ প্লাস এফ এ সি এর অয় অক্ষ বরাবর অংশ এফ ওয়াই, এবং মানগুলো যদি ইনপুট করো 2.77 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 ইন্টু কস না এবার সাইন মাইনাস 163.8। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমি নিচে লিখছি, নাও দেখতে পারো আর কি, এফ এ বি কত পেয়েছি? 9.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 প্লাস এফ ওয়াই। এটা যদি করি আমরা ক্যালকুলেশন আর কি, তাহলে এফ ওয়াই ইজ ইকুয়াল টু যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে মাইনাস 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 নিউটন। এটা হচ্ছে কি? টন, নিউটন। ঠিক আছে, এখন এখান থেকে আমরা অনায়াসে কি পেয়ে যাব? আমরা প্রশ্নটা ইরেজ করে দিচ্ছি, আমরা প্রশ্নটা মিশিয়ে দিচ্ছি, আমাদের জায়গা ওদিকে আর যাব না আমরা। ঠিক আছে, এদিকে লিখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এফ পেয়ে যাব, অর্থাৎ এফ এ সি এখানে লিখি
এফ এসি আমরা পেয়ে যাব রুট ওভার কত এফ এক্স স্কোয়ার প্লাস কত এফ ওয়াই স্কোয়ার। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻⁻14 নিউটন। ডেড স্টুডেন্ট পেয়েছো 14 নিউটন। তাহলে এফ এসি আমরা পেয়ে গেছি 2 ইন্টু 10⁻⁻14 নিউটন। এখন আমাদের ডিরেকশন লাগবে। তাহলে ডিরেকশন হচ্ছে কি এফ এসি, ধরে নিলাম এফ এসি এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে আলফা কোণ তৈরি করে। কত কোণ তৈরি করে? আলফা। তাহলে আলফা কোণ তৈরি করলে ট্যান আলফা মানে কি তার ওয়াই কম্পোনেন্ট মানে এফ ওয়াই ডিভাইড বাই কি এক্স কম্পোনেন্ট। এফ ওয়াই কম্পোনেন্ট মানে কত? এফ ওয়াই কম্পোনেন্ট মানে আমরা ওখানে পেয়েছি কত -1.7 ইন্টু 10⁻⁻ কত 14। আর এফ এক্স কম্পোনেন্ট পেয়েছি কত -1.1 ইন্টু 10⁻⁻ কত 14। এটাই তো পেয়েছি না? তাহলে এটা যদি তুমি এখন ক্যালকুলেট করো তাহলে আলফা যেটা বের হবে সেটা হচ্ছে 57.09 ডিগ্রি। এখন যে কোণটা বের হলো সেটা সঠিক আছে কি না নির্দেশ করছে কিনা, সঠিক কোণ নির্দেশ করছে কিনা সেটা দেখো, চেক করে দেখো। এফইএসি এর দুইটা কম্পোনেন্ট যদি তুমি চেক করো এফ এক্স এবং এফ ওয়াই, এফ এক্সও নেগেটিভ এফ ওয়াইও নেগেটিভ। তার মানে এফইএসি এর দুইটা যে অংশ আসে সেটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে এক্স অক্ষের নেগেটিভ দিকে। তার মানে এফ এসি থাকবে এ বরাবর, তার মানে সি কোণের অবস্থান থাকবে থার্ড কোয়াড্রেন্টে। কিন্তু এ নির্দেশ করছে কি আলফা কোণ। আলফা কোণ নির্দেশ করছে যে তোমার সি কোণাটি আছে বা এফ এসি ফোর্সটি আছে এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে 57.9 ডিগ্রি কোণে ঘড়ি কাটা বিপরীত দিকে। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে এভাবে যদি ঘুরি, কিন্তু ঠিক হলো কি? ঠিক হলো না। তার মানে যদি ঠিক না হয় তাহলে আমরা জানি এই কোণের সঙ্গে কত যোগ করতে হবে 180। কেউ যদি এগুলো যোগ করা করে না বুঝো প্লিজ ভেক্টর বিভাজনে গিয়ে ভেক্টর বিভাজনের ক্লাসটা করে আসো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে নির্ণয় কোণ ইজিক্যাল টু 180 প্লাস 57 পয়েন্ট কত 09 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে যদি যোগ করি আর কি, তাহলে 237.09 ডিগ্রি। ঠিক আছে? তার মানে আমাদের গেজ ঠিক আছে। আমাদের গেজ হচ্ছে যে এরকম কোনো জায়গাতে সি কোণাটি আছে এবং এটা হচ্ছে আর, এবং এই আর যেহেতু ফোর্স এর সঙ্গে এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কোণ করে আছে, তার মানে আরও এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে কোণ করে আছে। এখন আমরা আর এর মানটা বের করলেই কাজটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন আমরা আর এর মানটা বের করি। হ্যাঁ, তাহলে সি এফ এর উপর যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে কত এফ এ সি ইজিক্যাল টু কি জি জি মানে 6.67 ইন্টু 10⁻⁻ কত 11 ইন্টু ভর কত এর ভর কত এর ভর হচ্ছে 6 গ্রাম। তার মানে 6 ইন্টু 10⁻11 ইন্টু সি এর ভর হচ্ছে 8 গ্রাম। 8 ইন্টু 10⁻⁻ কি 11 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত আর স্কোয়ার। তো এফ এ সি তো আমাদের জানা আছে, এফ এসি কত 2 ইন্টু 10⁻14 ইজিক্যাল টু 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻11 কেন দিলাম? এটা হচ্ছে 3 হবে ভাইয়া, ভর তো মাথা গায়া। ঠিক আছে, মাথা শেষ। ঠিক আছে, 6 ইন্টু 10⁻³ ওকে, তাহলে -3 ইন্টু 8 ইন্টু 10⁻³ অঙ্কের প্রসিডিউর ঠিক আছে, অঙ্কের ক্যালকুলেশন ভুল হলে দোষ নাই। এটা ক্যালকুলেট করলে আর ইজিক্যাল টু যেটা বাবা আমি মুখস্থ করে এসেছি লিখে নিয়ে আসছি সেটা তোমাদের বলে দেবো 0.04 মিটার। তাহলে 0.04 মিটার, এটা 0.04 মিটার, 0.04 মিটার। ঠিক আছে? আর এই কোণটা আমার জানা আছে। তাহলে এই আর এর এক্স অক্ষ বরাবর অংশ আর এক্স ইজিক্যাল টু 0.04 কস কত 237 পয়েন্ট কত 09। এটা ক্যালকুলেট করলে আর এক্স আসবে -0.217 মিটার, আর আর ওয়াই হচ্ছে কত 0.40 সাইন 237.09। তার মানে এটা ক্যালকুলেট করলে এটা আসবে হচ্ছে তোমার আর ওয়াই -0.3335 মিটার। দেখো এটাও কিন্তু থার্ড কোঅর্ডিনেট নির্দেশ করছে, থার্ড কোঅর্ডিনেট নির্দেশ করছে না যে আর ওয়াই এবং আর এক্স, এক্স অক্ষ বরাবর অংশ এদিকে, ওয়াই অক্ষ বরাবর অংশ এদিকে, মানে এরকম একটা পজিশন। আমাদের অ্যান্সারটা ক্লিয়ার। দেখো এই অঙ্কটা কিন্তু অনেক কি বড়, কিন্তু বেসিক সম্পূর্ণ, খুব ভালো ম্যাথ। ঠিক আছে, খুব ভালো ম্যাথ এটা। হ্যাঁ, আমাদের করে ফেলতে হবে এরকম ম্যাথ আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মিশিয়ে দিলাম এটা, ধীর স্থিরে সুন্দরভাবে বুঝবা এবং করবা। হ্যাঁ,
পরবর্তী ম্যাথ, এবার একটু সোজা ম্যাথ করি, তারপরে আবার একটু অন্য ধরনের ম্যাথ আমরা করব। হ্যাঁ, সোজা ম্যাথটা হচ্ছে কি, যে কোশ্চিন 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি কণার মধ্যবর্তী দূরত্ব 50 সেন্টিমিটার। ঠিক আছে, তাদের মধ্যে শুধুমাত্র মহাকর্ষ বল বিদ্যমান থাকলে কণা দুটির প্রাথমিক ত্বরণ নির্ণয় করো। খালি কমে গেছে। তাহলে 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি কণার মধ্যবর্তী দূরত্ব, এটা 1 কেজি, এটা হচ্ছে কত কেজি, 2 কেজি। তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5 মিটার, 50 সেন্টিমিটারকে মিটার করে নিলাম। এখন বলছে তাদের প্রাথমিক ত্বরণ কত। তো এই কণা এই কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে, এই কণা এই কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা সমান, সেই সমান মানটা কত, F ইজ ইকুয়াল টু G মানে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 11 ইন্টু দুটার ভর 1 ইন্টু 2 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত 0.5 এর উপর স্কোয়ার। এটা যদি ক্যালকুলেট করো তাহলে যে অ্যান্সারটা আসবে হচ্ছে 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 নিউটন। ঠিক আছে, এখন বলছে যে শুধুমাত্র যদি তাদের মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে তাহলে দুটির প্রাথমিক ত্বরণ কত। তার মানে এই অবস্থাতে তারা যে ত্বরণে স্টার্ট করবে, এই কণা এদিকে যাবে, যে ত্বরণে স্টার্ট করে এদিকে যাওয়া শুরু করবে, আর এই কণা এদিকে আসবে, যে ত্বরণে এদিকে স্টার্ট হবে তার সেই ত্বরণটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমি ধরে নিলাম এর ত্বরণ হচ্ছে A1 ইজিক্যাল টু এর উপর প্রযুক্ত বল F ডিভাইড বাই এর ভর হচ্ছে কত 1, F বল হচ্ছে কত 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইড বাই 1, তার মানে এটাই 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কত নিউটন। দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার এটা এর ওপর প্রযুক্ত বল A2 ইজিক্যাল টু মানে ত্বরণ F ডিভাইড বাই M2, F হচ্ছে কত 5.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 নিউটন ডিভাইড বাই কত 2। এটা যদি তুমি ভাগ করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার পার কি স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। এখানে আবার নিউটন লিখছি কেন, মিটার পার কি সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এখন প্রাথমিক ত্বরণ বলতে বোঝানো হচ্ছে যে এই জায়গাতে 1 কেজি ভর যে ত্বরণে যাত্রা শুরু করবে, এই জায়গাতে 2 কেজি ভর এদিকে যত ত্বরণে যাত্রা শুরু করবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক ত্বরণ, ওই মুহূর্তের জাস্ট। ক্লিয়ার? কারণ ওই মুহূর্তে না বললে যদি অন্য কোনো মুহূর্তের বলতো তাহলে কিন্তু হতো না। এই ত্বরণে তো তারা যাবে না, এই ত্বরণে কি ফুল পথ তারা অতিক্রম করবে বা সবসময় কি তাদের ত্বরণ এটা থাকবে, থাকবে না। কারণ তাদের উপর যে ফোর্স সেটা হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স, ভ্যারিয়েবল ফোর্সের কারণে ত্বরণও কী হবে, ভ্যারিয়েবল হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা মিশাই দিলাম। এবার আরেকটা ম্যাথটা হচ্ছে যে এইখানে একটা কণা আছে, এটা হচ্ছে বি কণা, এখানে একটা কণা আছে এ কণা, এখানে একটা কণা আছে সি কণা। এ থেকে বি কণার দূরত্ব ডি, বি থেকে সি কণার দূরত্ব ডি। বি কণার ওপর একটা এভাবে মানে বি কণার ওপর এসি এই রেখার ওপর একটা লম্ব আঁকলাম। এইখানে একটা, এখানে না আর একটু নিচে হবে, এখানে একটা কণা আছে, সেই কণাটা হচ্ছে পি কণা, বি থেকে পি কণার দূরত্ব ডি। এখন প্রত্যেকটা কণার ভরই হচ্ছে এম এ, এম বি, এম সি, এম পি, প্রত্যেকটা কণার ভর হচ্ছে এম।
ঠিক আছে। এখন নির্ণয় করতে বলছে যে এই পি কণার উপর এই তিনটা কণা এ বি সি তিনটা কণা যে লব্ধি বল প্রয়োগ করবে সেটা নির্ণয় করো। লব্ধি মহাকর্ষ বল যে এই তিনটা কণা এর উপরে যে লব্ধি মহাকর্ষ বল প্রয়োগ করবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সবগুলো কণার ভর সেম। তাহলে এই কণা পি এর ওপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশনের দিকে, এটা হচ্ছে এফ, পি এর ওপর বল প্রয়োগ করবে এ ইজিক্যাল টু, এই দূরত্বটা আমাকে জানা লাগবে। তাহলে এটা যদি ডি হয়, এটা যদি ডি হয়, সমকোণী ত্রিভুজ অনুযায়ী এটা হচ্ছে √2d, এটাও হচ্ছে কি √2d। তাহলে এই কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এফ পি এ সমান সমান কত জি, দুজনের ভর সেম, তাহলে এম স্কোয়ার, দূরত্ব হচ্ছে √2d, তার মানে 2d স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এই যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এফ পি এর ওপর সি যে ফোর্স অ্যাপ্লাই করবে একই জি এম স্কোয়ার ডিভাইড বাই কত 2d স্কোয়ার। বি এর ওপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশন এদিকে এবং সেটা হচ্ছে কত এফ পি বি, যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে জি এম স্কোয়ার ডিভাইড বাই কত ডি স্কোয়ার। তাই এটাকে যদি আমি এফ ধরি তাহলে এরা যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে F/2, এও যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে কত F/2। এখন এই দুইটা ফোর্স কি সমান সমান সমান। ঠিক আছে, এখন একটা খেয়াল করো, একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে কি এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে এই কোণ কত 45 ডিগ্রি। ঠিক আছে, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণও কত 45 ডিগ্রি। তার মানে এই মধ্যবর্তী কোণ অর্থাৎ এই এফপিসি ফোর্স আর এফপিএ ফোর্সের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি এবং দুইটা ফোর্সের মানই সেম। তাহলে আমরা তাদের লব্ধি সমান্তরালের সূত্র অনুযায়ী কি জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় এবং দুইটা ভেক্টরের মান যদি সেম হয় তাহলে তাদের লব্ধি হচ্ছে তাদের মান ইনটু কি ইনটু √2। ঠিক আছে, তার মানে √2 ইন্টু F/2 করলে কত হবে F/√2। তার মানে এ ফোর্স আর এ ফোর্সের যে লব্ধি সেটা হচ্ছে F/√2 এবং তার ডিরেকশন হচ্ছে তাদের মধ্যবর্তী সমদ্বিখণ্ডক, মানে তাদের এই দুটো ফোর্সের লাইনের সমদ্বিখণ্ডক বরাবর, তার মানে বরাবর। ঠিক আছে, তার মানে F√2a বরাবর। এখন এ ফোর্স আর এই ফোর্সের লব্ধি হচ্ছে এর উপরে নিট লব্ধি। ঠিক আছে, তাহলে নিট লব্ধি কত, যেহেতু একই বরাবর আছে সিম্পল যোগ। ঠিক আছে, তার মানে F/√2 প্লাস এফ। ঠিক আছে, কারণ একমাত্রিক হলে খালি সাইন নোটেশন, দুজনই একই দিকে আছে, তার মানে দুজনই প্লাস ধরে নিলাম আমি। তাহলে এফ নিট ইজ ইকুয়াল টু এফ প্লাস এফ ডিভাইড বাই √2। তার মানে এফ কমন নিলে 1 + 1 ভাগ কত √2। দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার? দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ দেখা যাচ্ছে। আরও জায়গা আছে, লিখলেও দেখা যাবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার? ওকে, মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আমরা এখন দেখব, খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন, সুষম পঞ্চভুজের পাঁচটি, সুষম পঞ্চভুজ বলতে বোঝাচ্ছে পাঁচটা বাহুই সমান। হ্যাঁ, সুষম মানে রেগুলার পলিগন। ঠিক আছে, যদি বহুভুজের বাহুগুলো সমান হয় তাহলে তাকে আমরা বলবো রেগুলার পলিগন। ঠিক আছে, রেগুলার পলিগন। তাহলে সুষম বহুভুজের পাঁচটি শীর্ষ বিন্দুতে এম ভরের পাঁচটি কণা আছে। ঠিক আছে, কণা আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ। ঠিক আছে, পঞ্চভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এটা না, এটা তথ্য দেওয়া নাই। পঞ্চভুজের কেন্দ্র হতে
প্রত্যেকটি কণার দূরত্ব a। ঠিক আছে, পঞ্চভুজের কেন্দ্রে কেন্দ্রে বড় হাতের m ভর আছে। ঠিক আছে, পঞ্চভুজটা কেমন? এটা হচ্ছে মিডিল, প্রত্যেকটা কোণার একটা করে ভর আছে m m m m m। এখান থেকে এই দূরত্ব a, 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 এখান থেকে এই দূরত্ব a। এখন এটা হচ্ছে এখানে m ভর আছে, বড় হাতে m ভর। এখন প্রশ্ন করছে যে m এর উপর লব্ধি বল কত? ঠিক আছে, বি নাম্বার হচ্ছে m এর উপর লব্ধি বল কত যখন একটি শীর্ষ হতে বল সরিয়ে নেওয়া হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই কণা m ভরের কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, আর সেটা হচ্ছে F = g m স্কয়ার ডিভাইড বাই কত a স্কয়ার। এবং এটা যদি আমি F1 ধরি তাহলে প্রত্যেকটা ফোর্সই F2 এটা ধরলাম, আচ্ছা F2 এটা ধরি আর কি, প্রত্যেকটা F2 এটা ধরলাম, এটা হচ্ছে ধরলাম F3, এই ফোর্স এদিকে ধরলাম F4, এই ফোর্স এদিকে ধরলাম F5, প্রত্যেকটাই সেম। তার মানে F2 F2 F3 F4 F5 বল সেম। তাহলে এই সবগুলো ফোর্স এর লব্ধি বের করতে হবে আমাকে। তার মানে F নিট = F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 প্লাস F5। ঠিক আছে, বের করতে হবে। তো আমরা উপাংশের মাধ্যমে বের করতে পারি, সামান্তরিকের সূত্রের মাধ্যমে বের করতে পারি, জ্যামিতিকভাবে বের করতে পারি। তো দেখো এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। কয়টা ভাগ? 1 2 3 4 5টা ভাগ। তো সমান ভাগে ভাগ হবে, তাহলে অ্যাঙ্গেল পরস্পর দুইটা মানে বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা বের করে নিই। থিটা = 360 ডিভাইড বাই কত 5 = 72 ডিগ্রি। তার মানে আমরা এখন প্রত্যেকটা বলের মান জানি এবং পরপর দুইটা বলের মধ্যবর্তী কোণ বা যে কোনো দুইটা বলের মধ্যবর্তী কোণ আমরা এখন বলতে পারবো, কারণ পরস্পর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 72 ডিগ্রি, এটা আমরা জানি। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে এর লব্ধি বের করব, এটা যদি আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী বের করতে চাই হিউজ বড় হয়ে যাবে। যদি আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে করতে চাই তাও বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্ক সলভ করার বুদ্ধি, এই ধরনের অঙ্ক রেগুলারলি যে কোনো পরীক্ষা থাকলে আমরা কীভাবে অ্যান্সার করব সেটা হচ্ছে, দেখো F1 F2 F3 F4 F5 প্রত্যেকটা ফোর্সের যদি তুমি মধ্যবর্তী কোণ জানো, তাহলে এভাবে প্রত্যেকটা জ্যামিতিকভাবে এই ভেক্টরগুলো যোগ করব। তাহলে কি, প্রথমে F1কে আমি এখানে সেট করলাম, এটা F1। তারপরে এর মধ্যবর্তী কোণ কত F2 এর সঙ্গে, আমি এটাও সেট করলাম F2। এভাবে আবার মধ্যবর্তী কোণ কত F3 সেট করলাম, আবার এর সঙ্গে F4 সেট করলাম, এবার F5 আমি যদি সেট করি তাহলে এরকম হবে। তাহলে কী দাঁড়ালো, আমি যদি এই ফোর্সগুলো জ্যামিতিকভাবে নির্ণয় করার জন্য পরপর একটার পর একটা সাজাতে থাকি, তাহলে দেখব যে তারা একটা ক্লোজড বহুভুজ তৈরি করবে। ক্লোজড বহুভুজ যদি তৈরি করে তাহলে প্রথম ভেক্টরের শুরুবিন্দু আর শেষ ভেক্টরের শেষ বিন্দু এক জায়গাতে হয়ে যাবে। তার মানে ওই ভেক্টরগুলোর কোনো লব্ধি থাকবে না, মানে জিরো হবে। তার মানে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রে থাকা m ভরের উপর সকল ভর যে ফোর্স অ্যাপ্লাই করলো সেটা জিরো। তুমি যদি জ্যামিতি দিয়ে ড্র করে দেখো এটা হবে। ঠিক আছে, এটাই হবে, দেখবা ক্লোজড বা আবদ্ধ একটা বহুভুজ, মানে ক্লোজড বহুভুজ তৈরি করবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? বা ক্লোজ একটা ফিগার তৈরি হবে।
তাহলে নিট ফোর্স 0 এর উপরে। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যে কোনো রেগুলার বহুভুজ, যেমন সমবাহু ত্রিভুজ, তাহলে তো চতুর্ভুজ হলে চতুর্ভুজের 4টা বাহু যদি সমান হয়, ঠিক আছে, আবার যদি পঞ্চভুজ হয় পঞ্চভুজের যদি 4টা বাহু সমান হয়, এক্ষেত্রে অর্থাৎ রেগুলার পলিগনের প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যদি সেম ভর থাকে, তাহলে তার কেন্দ্রে যে ভরই রাখো না কেন তার উপরে নিট ফোর্স 0 হবে। কারণ কেন্দ্রে থাকা ভরের ওপর যে ফোর্সগুলো ক্রিয়া করবে সেই ফোর্সগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করে তাদেরকে যদি আমি জ্যামিতিকভাবে সাজাই, তাহলে দেখব তারা একটা ক্লোজড চিত্র তৈরি করবে, মানে একটা বহুভুজ তৈরি করবে বা ত্রিভুজ তৈরি করবে। ঠিক আছে, তার মানে প্রথম ভেক্টরের শুরুর বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু একই জায়গাতে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে জ্যামিতিকভাবে নির্ণয় করলে তুমি দেখবা ওই ফোর্সগুলোর যোগফল কত আসবে, 0 আসবে। কিন্তু শর্ত হচ্ছে যে ত্রিভুজ বা বহুভুজের কথা বলছি সেটা হতে হবে সুষম, প্রত্যেকটা বাহু সেম এবং প্রত্যেকটা শীর্ষবিন্দুতে সেম ভর থাকতে হবে। তাহলে তার কেন্দ্রে থাকা কোনো ভরের ওপর সেই ভরগুলো কর্তৃক প্রযুক্ত লব্ধি বল কত, 0। ক্লিয়ার? এবার আমি যদি এর রেসপেক্টেই একটা প্রশ্ন অ্যারাইজ করছি পরে। এখন এম এর ওপর লব্ধি বল কত হবে যখন একটি শীর্ষ হতে বল সরিয়ে নেওয়া হলো? তাহলে একটা শীর্ষ হতে বল সরিয়ে নেওয়া হলো না, ভর সরিয়ে নেওয়া হলো। ঠিক আছে, তাহলে একটা শীর্ষ হতে যদি ভর সরিয়ে নিই, এটা যদি ভর সরিয়ে নিই, ঠিক আছে, তাহলে একটা ফাঁকা থাকবে, এইটুকু জায়গা ফাঁকা থাকবে, এইটুকু জায়গা কি ফাঁকা থাকবে। তার মানে জ্যামিতিকভাবে সাজালে এটুকু লব্ধি মানে কি, যে কোনো একটা বলের মানের সমান। তার মানে এফ ইজিক্যাল টু কি, অ্যান্সার ইজিক্যাল টু কি, এফ ইজিক্যাল টু জি এম স্কোয়ার ডিভাইড বাই কি, এ স্কোয়ার। দিস ইজ অ্যান্সার। কি ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন ক্লোজ। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আরেকটা ম্যাথ করব। সেটা হচ্ছে একটা হচ্ছে সুষম ষড়ভুজ। তাহলে সুষম ষড়ভুজ, এটা ধরে নাও সুষম ষড়ভুজ। এই সুষম ষড়ভুজের প্রত্যেকটা বিন্দুতে শীর্ষবিন্দুতে সেম ভর আছে। ঠিক আছে, তাহলে এর উপরে নিট ফোর্স কত হবে? ওই আগের নিয়মে যদি আমরা কাজ করি তাহলে এর উপরে নিট ফোর্স কত হবে? 0 হবে। তুমি এটা দেখতে পারো, এটা চিত্র মিলিয়ে, এই যে তাহলে এদিকে এই ফোর্স যে অ্যাপ্লাই করবে এই কণার উপর, এখানে থাকা ধরে নাও এম ভরের কণার উপর এই ভর যে বল অ্যাপ্লাই করবে সেটা দিকে এই দুই বল পরস্পরকে প্রশমিত করবে। এদিকে এই ভরের জন্য এদিকে ফোর্স অ্যাপ্লাই হবে, এই ভরের জন্য এদিকে ফোর্স অ্যাপ্লাই হবে, এরা দুজন পরস্পরকে প্রশমিত করবে। আবার এর ক্ষেত্রে এই ভর এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা এদিকে, এই ভর এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে এদিকে এইজনকে প্রশমিত করবে। তার মানে এর নিট ফোর্স কী হবে? 0 হবে। তার মানে আমরা যে কথা আগে বললাম সেটা কিন্তু সঠিক। আচ্ছা, আমরা যদি আরেকটা কথা বিবেচনা করি, একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে মধ্যবিন্দু, প্রত্যেকটা শীর্ষতে এম ভর আছে। এখন এখানে একটা বড় হাতের এম আছে, এই 3টা ভর এর উপরে যে লব্ধি মহাকর্ষ প্রয়োগ করবে সেটা কত হবে? 0 হবে। ঠিক আছে, কীভাবে? এই কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশনের দিকে হবে, এই কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশনের দিকে হবে। কি বুঝতে পেরেছো? ডিরেকশন কী হবে? এদিকে হবে। এখন এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে, এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সে দুই ফোর্স সমান, তাহলে তাদের লব্ধি হবে যে নিচের দিকে, এদিকে। আবার এর উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা ডিরেকশন এদিকে। এই ফোর্স আর এই ফোর্স কী হবে? সমান হবে। তুমি করে দেখো কী হবে? সমান হবে। ক্লিয়ার? এখন তুমি যদি বলো যে আমি হচ্ছে কি বলে জানি না, মধ্যবর্তী দূরত্ব বের করতে জানি না, তুমি তাহলে আর বের করে নাও। ঠিক আছে, এটা কত? এটা হচ্ছে 30 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এটা 30 ডিগ্রি। এই যে এটাও হবে কি, এটাও হচ্ছে কি 30 ডিগ্রি। তো তুমি আরটা বের করে নিতে হবে। এটা যদি আর হয়, এটা আর যদি হয়, এটা আর যদি হয়, সেম আর হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, এটা তো 0, এটা তো 90 ডিগ্রি। ঠিক আছে, তুমি বের করে নিতে পারবা। এটাও আর। ক্লিয়ার? তুমি আরটা এখান থেকে বের করে নিতে হবে, পারবা আর কি। বাহু যদি এ হয়, তাহলে আর এখানে বের হবে আর ইজিক্যাল টু এ ডিভাইড বাই কত? √3। এখান থেকে বের হবে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি আমি?
দেখো এটা 30 ডিগ্রি, এটা তাহলে কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি হিসাব করে দিই, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে 160 ডিগ্রি, তাহলে এটা কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি হয় তাহলে এই দুইটা সমান ফোর্সের লব্ধি হবে তাদের বলের সমানই, মানে কি এফ। ঠিক আছে, কারণ এই যে বল প্রয়োগ করবে, এই যে বল প্রয়োগ করবে, এই যে বল প্রয়োগ করবে সেম, তাহলে এই এফ এর লব্ধি এ বরাবর, এবং সেটাও কি এফ। আর এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটাও কি এফ, তাহলে এ কে কী করে দেবে? প্রশমিত করে দেবে। আর তুমি যদি এভাবে না করো তাহলে তুমি হিসাব করো, দেখো আমি এ বের করে দিয়েছি, আর ইজিক্যাল টু এ ভাগ √3, প্রত্যেকটা বাহু এ হলে এ আর, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব আর, এ ভাগ √3 ইজিলি বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, সেটা হচ্ছে যদি কণা না হয়, যদি কণা না হয় তাহলে আমরা বলেছিলাম যে এফ ইজ ইকুয়াল টু জি এম এম, এই সমীকরণটা আমরা ডাইরেক্টলি এই যে এফ ইজ ইকুয়াল টু জি এম অন এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে, এই সমীকরণটি আমরা কি করব? ইউজ করতে পারবো ডাইরেক্টলি শুধুমাত্র কণার ক্ষেত্রে। এখন কণা যদি না হয় তাহলে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করতে হবে না ইন্টিগ্রেশন করতে হবে, সেটা আমরা এখন দেখব। ধরুন এটা একটা রড, এটা হচ্ছে সুষম রড, সুষম রড, এর ভর হচ্ছে এম, এর লেন্থ হচ্ছে এল, ছোট হাতের এল দিলাম। ঠিক আছে, এর এক প্রান্ত থেকে এ দূরে একটা বিন্দু ভর আছে। এখন এই বিন্দু ভরের উপরে এই রড যে বল প্রয়োগ করবে মহাকর্ষ বল, সেটা নির্ণয় করতে হবে। তো এটা তো বিন্দু না যে তুমি ডাইরেক্টলি এই সূত্রে অ্যাপ্লাই করবা, তাহলে তোমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে তুমি একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের অংশ নাও ডিএক্স, যেটা জিরোর কাছাকাছি, এবং এর ভর কত? ডিএম। তাহলে এটা একটা কণা হিসেবে আচরণ করবে। এখন এই কণা এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে কত? ক্ষুদ্র বল, ঠিক আছে, ডিএফ জি ডিএম ইন্টু কত? এম, ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব, আমি ধরে নিলাম এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত? এক্স, তার মানে কত? এক্স স্কোয়ার। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ক্ষুদ্র অংশ কীভাবে নিতে হয় সেটা এখন তোমাদের বলি। ক্ষুদ্র অংশ এমনভাবে নিতে হবে যেন ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা যদি চেঞ্জ করি, ঠিক আছে, তাহলে এই ক্ষুদ্র ভরটা পুরো বডিকে কাভার করবে, ক্ষুদ্র অংশটা পুরো বডিকে কাভার করবে। যেমন দেখো এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স, এক্সের মান যদি এ হয় তাহলে এই ক্ষুদ্র অংশটা এখানে, এক্সের মান যদি, ঠিক আছে, এ প্লাস এল হয় তাহলে ক্ষুদ্র অংশটা এখানে, তার মানে এক্স ভ্যারি করলে এই ক্ষুদ্র অংশটা পুরা বডিকে কাভার করবে। ক্লিয়ার? তাহলে আমাদের ক্ষুদ্র অংশটা নেওয়া ঠিক আছে। তবে ক্ষুদ্র অংশটা এমনভাবে নিতে হবে যে ক্ষুদ্র অংশ নেওয়ার সময় যে ভ্যারিয়েবল তুমি কনসিডার করেছো সেই ভ্যারিয়েবলকে তুমি যদি চেঞ্জ করো তাহলে সে পুরা বডিকে কী করবে? কাভার করবে। হ্যাঁ, ওকে। এখন এই ক্ষুদ্র অংশের উপর যে ফোর্স অ্যাপ্লাই করলো ডিএফ, তাহলে এই পুরো বডি এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হবে কি? এরকম ডিএফ এর অসংখ্য ডিএফ এর যোগফল। তো এরকম অসংখ্য ডিএফ কত থেকে কত? এখান থেকে এই পর্যন্ত যতগুলো ডিএক্স আছে ঠিক ততগুলোই ক্ষুদ্র অংশ থাকবে ডিএফ, তার মানে ততগুলো ক্ষুদ্র অংশের যোগফল। তার মানে এই কি বলে লেন্থ, এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা হচ্ছে ডিএফ, এরকম অসংখ্য টার্মের যোগফল। কোথা থেকে কোথায়? এক্স ইজ ইকুয়াল টু এ থেকে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এল পর্যন্ত। ক্লিয়ার? এখন আমরা ডিএফটা বসাই দিই, এখানে শুধু এ দিলাম, এখানে এ প্লাস এল দিলাম, তাহলে জি ডিএম এম ডিভাইড বাই কত? এক্স স্কোয়ার। এখন লিমিট কার দিয়েছো? এক্সের, তার মানে এখানে শুধু এক্স ছাড়া অন্য কেউ ভ্যারিয়েবল থাকা যাবে না, কিন্তু এখানে ভ্যারিয়েবল আছে ডিএম, তাহলে ডিএমকে চেঞ্জ করতে হবে। ডিএমকে আমরা কীভাবে চেঞ্জ করব? দেখো এখানে এল দৈর্ঘ্যের ভর বড় হাতের এম, তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর ঐকিক নিয়ম ব্যবহার কত হবে? এম ভাগ এল ইন্টু কত? ডিএক্স। আর ডিএক্স দৈর্ঘ্যের ভরই হচ্ছে ডিএম, তাহলে ডিএম ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই এল কত? ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাই দিলাম এ প্লাস কত? এল। হ্যাঁ, তাহলে এখানে জি ডিএম এর পরিবর্তে আমরা বসাবো কত? এম ডিভাইড বাই এল ডিএক্স ইন্টু এম ডিভাইড বাই কত? এক্স স্কোয়ার। এখানে কনস্ট্যান্টকে, এখানে কনস্ট্যান্ট জি এম এম এল কনস্ট্যান্ট ওদের বের করে নিলাম আমরা, তাহলে জি এম স্কোয়ার মানে বড় হাতের এম স্কোয়ার ডিভাইডেড বাই এল ইন্টিগ্রেশন এ প্লাস এল, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। এখন এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে জি এম স্কোয়ার ডিভাইড বাই এল, এই সামনে একটা মাইনাস 1 ভাগ এক্স এ প্লাস এল। ঠিক আছে, এখন যদি এখানে লিমিট তুমি বসাও
আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাও তাহলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস এল, দিস ইজ অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা যদি একটা রিজিড বডি বা কন্টিনিউয়াস বডি থাকে এবং একটা কণা থাকে তাহলে তাদের মধ্যে যে মহাকর্ষ বল হবে সেটা আমরা নির্ণয় করতে শিখলাম। ক্লিয়ার হয়েছে? ডিয়ার স্টুডেন্ট, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন যদি দুইটাই কন্টিনিউয়াস বডি হয়, মানে দুইটাই কণা যদি না হয়, তাহলে আমাদের ডাবল ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতে হবে, এবং সেটা আমরা এই স্টেজে আমাদের ফিজিক্সে চাওয়া হয় না। ঠিক আছে, সেহেতু আমরা ওটা করব না। ওকে, লাস্ট আর দুইটা ম্যাথ আছে আমাদের ইনশাআল্লাহ আমরা করব। সেটা হচ্ছে কি, যে তিনটা গোলক সেম ভরের, তিনটা গোলক পরস্পরকে স্পর্শ করে আছে, সেম ভরের। সেম ভরে তিনটা গোলক পরস্পরকে স্পর্শ করে আছে। ঠিক আছে, প্রত্যেকটার ভর সেম, প্রত্যেকটার ব্যাসার্ধ সেম, এ, এটারও এ, এটারও কি এ। এখন বলছে যে কোনো একটি গোলক এর ওপর অপর দুটি গোলক যে নেট ফোর্স লব্ধি মহাকর্ষ বলে অ্যাপ্লাই করবে সেটা নির্ণয় করো। তাহলে আমি ধরে নিলাম এই গোলকের উপরে এই গোলক আর এই গোলক যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এই গোলকের বাইরে এই গোলক আছে, এই গোলকের বাইরে এই গোলক আছে, তার মানে এই দুটা গোলকের জন্য এই গোলকের সকল ভর কেন্দ্রে কেন্দ্রীভূত, তার মানে এখানে। আবার এই গোলকের বাইরে এই দুটা গোলক আছে, তার মানে এই দুটো গোলকের জন্য এই গোলক সকল ভর কেন্দ্রে কেন্দ্রীভূত, মানে বিন্দু হিসেবে কল্পনা করতে পারবো। আবার এই গোলক এর বাইরে এই দুটো গোলক আছে। ঠিক আছে, তাহলে এই দুটো গোলকের জন্য এই গোলকের সকল ভরকে আমরা কেন্দ্রে কেন্দ্রীভূত ধরতে পারবো। তার মানে তিনটা গোলককে আমরা পয়েন্ট মাস হিসেবে ধরতে পারবো, এবং পয়েন্টগুলো এটা। এখন এইগুলোকে এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে, তার মানে এই কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশনের দিকে, এই কণার উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে তার ডিরেকশনের দিকে। ঠিক আছে, এখন এই কণা এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে F ইজ ইকুয়াল টু জি এম স্কোয়ার বড় হাতের এম স্কোয়ার ডিভাইড বাই, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তার মানে 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার। আবার এই কণা এর উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে একই, F ইজ ইকুয়াল টু জি এম স্কোয়ার ডিভাইড বাই কত, 4a স্কোয়ার। দুইটা ফোর্সই সেম। এখন এই দুটা ফোর্সের লব্ধি হবে এই গোলকের ওপর অন্য দুটি গোলক কর্তৃক প্রযুক্ত নিট লব্ধি বল। ঠিক আছে, এখন এই মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এটা যদি আমি যোগ করে দিই তাহলে এটাও 2a, এটাও 2a, এটাও 2a, তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ তৈরি করছে, তার মানে 60 ডিগ্রি। এখন আমরা জানি যে দুইটা সমান বলের মধ্যবর্তী কোণ, মানে দুইটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি, মানে দুটো সমান ভেক্টরের লব্ধি হচ্ছে কি, তাদের সমান মান F ইন্টু কত, cos 60 ডিগ্রি আছে, তার মানে হাফ, তার মানে জাস্ট √3, মানে cos 30 মানে √3 ভাগ 2 মানে √3। এই তার মানে দুটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে ওই দুটা ভেক্টর লব্ধি হচ্ছে যে কোনো একটা ভেক্টর মান ইন্টু √3। এইটা ক্লিয়ার? বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। এখন F তো তুমি জানো, F মানে এটা বের করে নিবা, দিস ইজ অ্যান্সার, এবং ডিরেকশনটা হবে তাদের ওই দুটা ভেক্টরের লম্ব সমদ্বিখণ্ডক বরাবর। এই ক্লিয়ার, মানে মধ্যবর্তী কোণে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর। এইটা তোমরা যদি ভেক্টর বিভাজন না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই 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 ভেক্টর বিভাজনের ক্লাসটা দেখবা। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এবার আমাদের লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে যে একটা গোলক, ঠিক আছে, একই পদার্থ এবং একই ব্যাসার্ধের আর দুটি গোলক পরস্পরকে স্পর্শ করে থাকলে দেখাও যে তাদের মধ্যবর্তী মহাকর্ষ বল এত। তার মানে দুটা গোলক পরস্পরকে স্পর্শ করে আছে, সেম ভর, সেম ব্যাসার্ধ, তার মানে এটাও আর এটাও আর। এখন দেখাতে হবে এরা পরস্পরের উপর যে বল অ্যাপ্লাই করবে সেটা তাদের ব্যাসার্ধের, ঠিক আছে, চতুর্মূলের আর কি সমানুপাতিক। ঠিক আছে, মানে r⁴ এর সমানুপাতিক।
তাহলে এরা পরস্পরের উপর যে ফোর্স অ্যাপ্লাই করবে এফ ইজিক্যাল টু, এদের দুজনের ঘনত্ব কিন্তু কি সেম, একই পদার্থ দ্বারা তৈরি বলছে, ঠিক আছে। তাহলে এফ ইজিক্যাল টু জি এম স্কোয়ার ডিভাইড বাই কি, মধ্যবর্তী 2r মানে 4r স্কোয়ার। এখন এম মানে কত, এম মানে হচ্ছে রো ভি, রো এর উপর স্কোয়ার, ভি স্কোয়ার উপর স্কোয়ার 4r স্কোয়ার, ঠিক আছে। এখন ভি রো মানে ভি মানে কত, ভি মানে হচ্ছে 4/3 স্কোয়ার পাই আর স্কোয়ার, তার মানে পায়ের উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার, আর কিউব আর উপর স্কোয়ার করে 6, ঠিক আছে, ডিভাইডেড বাই কত 4 ইন্টু আর স্কোয়ার। এখান থেকে আর স্কোয়ার কেটে গেল, এখান থেকে আর এর উপর 6 কেটে গিয়ে 4 হলো। তারপরে দেখো তো এগুলো সব কনস্ট্যান্ট, শুধু আর ভ্যারিয়েবল। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি আর সমানুপাতিক আর টু দি পাওয়ার 4, এফ সমানুপাতিক আর টু দি পাওয়ার 4। দিস ইজ অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, আমি মহাকর্ষ বল সংক্রান্ত যে ম্যাথগুলো হতে পারে সবই করে দিলাম ইনশাল্লাহ। এতটুকু দেখলে ইনশাল্লাহ তোমার বেসিকটা ফুল হয়ে যাবে। হ্যাঁ, তারপরও পরবর্তী চ্যাপ্টারগুলোতে বা পরবর্তী টপিকগুলোতে আরও যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। এগুলোরও কিছু কিছু অংশ ওখানে আমরা যেগুলো ছাড়া পড়লো আর কি, সেগুলো অন্য কনসেপ্ট দিয়ে আমরা অন্যভাবে করার চেষ্টা করবো পরবর্তীতে। পরবর্তী আমাদের লেকচার হবে পরবর্তী টপিকের ওপর। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।